আমরা আমি যা প্রথমে বললাম তো চিন্তা করার দরকার নেই, চিন্তা আমার উপরে স্যার, কিন্তু আমার কথা শুনবা, মেইনলি কথা শুনবা, যে ম্যাটেরিয়াল বুঝেছি এগুলি দেখার চেষ্টা করো। আমি চাই তোমরা একটা ইঞ্জিনিয়ার হবে, এত বড় ইঞ্জিনিয়ার হবে, আমার কথা শুনবা এবং এর থেকে কিছুটা হলো নিজের কাছে রেখে দিবা, এটাই তোমার ইঞ্জিনিয়ারিং নলেজ। আর তোমাকে যা শিখাই দেওয়া হচ্ছে, তোমাকে খালি দেখাই দেওয়া হচ্ছে রাস্তাঘাট, তুমি ভবিষ্যতে এগুলি বড় ম্যানুয়াল নিবা, ডিজাইনার নিবা, কনসালটেন্ট নিয়োগ করবা, না কাজ করতে পারো, কিন্তু তোমাকে নিজে জানতে হবে। এই জানাটাই আমরা এই কোর্স মাধ্যমে, সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে শিখাই দিই। এখানে পারফেকশন কেউ আসবে না, কোনোদিন না, এটা জীবন। বুঝতেছ? সুতরাং চেষ্টা করবো, আমি অনেক রিপিট করে বলার কথা বলি যাতে তোমরা বুঝতে পারো। আজকে আমরা শেষ করবো এটা। এখন গতকালকে কোথায় গেছিলাম? জব ক্রিয়েশন, ডিপার্টমেন্টেশন, তাই তো? এই যে দেখাচ্ছ, জি স্যার, এটা শেষ করছি। আমি বলছিলাম বাকিটাও শেষ করবো। এই যে এটার পরে আমরা ডেলিগেশন অথরিটি যাব, এই তো আমরা গতকালকে এই পর্যন্ত পড়ছি। এই যে জব ফ্যাক্টরগুলি পড়ছিলাম, খেয়াল আছে? জি স্যার। হ্যাঁ, ফ্যাক্টর লেখো। এই যে কি ফ্যাক্টরস, আমি বলছি কি ফ্যাক্টর, প্রিন্সিপাল, ডেফিনিশন। এই চুপ থাকবা সবাই, কিন্তু চুপ রাখবা, সাইলেন্স করা, তুমি কন্ট্রোল করবা, কথাবার্তা আওয়াজ হয় না যেন। আচ্ছা স্যার, এই ফ্যাক্টরগুলি খুব ইম্পর্টেন্ট। তুমি ডিপার্টমেন্ট বানাবা কিভাবে করবে, আমি এগুলি দেখাই দিচ্ছি। ফ্যাক্টরগুলি মনে রাখার চেষ্টা করবো ভবিষ্যতের জন্য এবং কারোর জন্য। আমরা এই কি ফ্যাক্টরগুলি পড়ছিলাম এবং আমরা প্রিন্সিপালগুলি বলছি, এগুলি দেখবা লেখা আছে। বইটা নিছ? বইটা কেউ পাইছো? বইটা পাইছো কেউ? স্যার আমরা আসলে মানে কি স্যার গ্রামের মধ্যে স্যার, এইজন্য স্যার খোঁজ নিয়ে না, যারা ঢাকা আছে তারা খোঁজ নিবে স্যার। নিছো? বড় ভাইয়ের লগে কারো যদি পরিচয় থাকে দেখো, একজনকে গত সিআর এর কাছে থাকবে, আশেপাশে থাকবে, তুমি খুঁজে পাইবে ভাই, ওদের কাছে কপি আছে অনেক। স্যার বই স্যার আমার এই ঢাকার বাসার মধ্যে আছে, এক বড় ভাইয়ের ছিল, কিন্তু আমি তো স্যার গ্রামে। হ্যাঁ গুড, তুমি দেখো এরকমই অনেকের কাছে থাকবে, বড় ভাইয়ের কাছে হাতে কাছে নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। আস্তে টাকা কিনে আছে, 1-2 সপ্তাহের মধ্যে চেষ্টা করে পড়ে। জি স্যার। বইটা কি কোনো সফট কপি আছে না স্যার, হার্ড কপি? সফট কপি বোধহয় নাই আমার কাছে, ওদের কাছে মনে হচ্ছে। যাই হোক, এটা চেষ্টা করো। আর এই যা দিচ্ছি এইটা খুব ডাইজেস্ট করার চেষ্টা। আর আমি যেগুলো লিখি বলি এগুলো একটু নোট করবা, বারবার বলছি কিন্তু খাতায় নোট করবা, ডেট দিয়ে প্রত্যেকদিনের ডেট দিয়ে কিছু নোট করবা। জি স্যার, বলছি এটা খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু এগুলি চাবো, অ্যাসেসমেন্ট যখন করবো তখন তোমার এই নোট শিট করে চাবো। এখন ডেলিগেশন এন্ড অথরিটি, এটা খুবই ফান্ডামেন্টাল ম্যানেজমেন্টের জন্য। তোমাদেরকে শিখাইছি ম্যানেজমেন্ট কি, কিভাবে হয়, কিভাবে অর্গানাইজ করে, অর্গানাইজেশন কেমনে বানায়, জব বানায় কিভাবে, ডিপার্টমেন্ট বানায় কিভাবে। এখন মানুষের মধ্যে কাজের যে হায়ারার্কি, উপর থেকে নিচে, নিচের থেকে ডাইনে বাইরে অথরিটি কিভাবে তুমি পাঠাবে, তোমার কতটুকু অথরিটি, তুমি কাকে কতটুকু কন্ট্রোল করতে পারবা, তোমার ডেফিনেশনাল লিমিট কি, কাজের লিমিট কি, এই সমস্ত জিনিস হলো অথরিটি। এই অথরিটিগুলি আবার নিচের থেকে উপর থেকে, নিচের থেকে উপরে যাবে, উপর থেকে নিচে যাবে। নর্মালি আমরা বলি উপর থেকে নিচে পাস করা, এটা হলো ডেলিগেশন। ডেলিগেশন মানে নিচের দিকে পাস করে দেওয়া। দেখো পড়ো, ডেলিগেশন পড়ো। কেউ একটা সেন্টেন্সটা বল দেখি, বলো যেটা পড়তেছো, বলো সেন্টেন্সটা পড়ো একটু। Delegation authority relationship. বলো। Delegation simple means intertouching. সিম্পলি মানে সাধারণভাবে, অতি সহজে, সুদা কি মিন করে বোঝা যায়, বুঝছে। ডেফিনেশন দিচ্ছি না, বলো। বলো কি means touching, intertouching part of the work. পরে যেটা বুঝতে পারছি, ডেফিনিশনটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা অংশ। না না, এটা সেন্টেন্সটা ভালো করে ইংরেজি করতে কইছি আমি। ও আচ্ছা, দিস in touching, in touching part of the work. না, সেন্টেন্স মানে ভালো করে দেখো সেন্টেন্স। ইন্টারেস্টিং এন্ড Trusting. হ্যাঁ, Interesting. অর্থ কি এটাই বলতে, যদি ইন্টারেস্টিং পার্ট অফ দ্য ওয়ার্ক। যা পাস করে দেবে কেন, ভালো করে দেখে নিবা শব্দটা কি কইছি আমি। আচ্ছা, আমি টেলিফোন ধরছি, তুমি একটু রাখো, আমি পরে কথা বলবো একটা। জি আসসালামু আলাইকুম প্রফেসর, আমি ইনশাআল্লাহ সরি হ্যাঁ বলো। হ্যাঁ, এন্ট্রাস্টিং মানে ন্যস্ত করা, বিশ্ব ন্যস্ত, তোমার উপরে আমি আস্থা সহকারে ন্যস্ত করলাম,
হস্তান্তর করলাম। মিন্স এনট্রাস্টিং, হ্যাঁ বলো পরে, এনট্রাস্ট, ট্রাস্টের থেকে এনট্রাস্ট করে, বলো তারপরে। Interesting part of the work of operations or management to others. এই তো, তার মানে তোমার নিজের কিছু কাজের অংশ বিশেষ, তোমার ম্যানেজারিয়াল কাজ বা যে কোনো কাজের অংশ বিশেষ অন্যকে দেওয়া, মিন্স এন্ট্রাস্টিং পার্ট অফ দ্য ম্যান টু আদার্স, অন্যকে দেওয়া, অন্যকে দেওয়া। তোমার উপরে যে বস আছে তোমার কাছে কিছু অংশ তোমার কাছে পাস করে দিয়েছে, তুমি এই জিনিসটা দেখবা, বাস এটাই। তাহলে এটা এই কথাটা মনে থাকার জন্য ডেফিনেশন আমি কই ডিফাইন মোট ডেলিগেশন, তার মানে দিস ইজ ডেলিগেশন মিন্স কিছু অংশ অন্যকে দেওয়া, পাসিং। দেখো দেখো নিচে বলতে কি, দেখো তারপরে পড়ো সেন্টেন্সটা আরো বুঝাইছে। This is the process of passing authority and responsibility to lower level. বাস ফিনিশ। এইটুকু বুঝতে কার কোনো অসুবিধা হয়েছে নাকি বলো? না স্যার। আজকে কজন এখন এই মুহূর্তে কজন? 46 স্যার। হ্যাঁ 45 স্যার। 45। তিনজন ক্যাপ্টেন আছে, নোট করুন বাথরুম কে অ্যাবসেন্ট আছে। জি স্যার। 46 স্যার। ভেরি গুড অ্যাটেন্ডেন্স। এই মুহূর্তে তুমি একটা স্ন্যাপ দিয়ে লাগাই দিও, স্ক্রিন লাগাই দিও, বুঝছো? জি স্যার, নিচ্ছি স্যার। হ্যাঁ গুড। তার মানে আমার ডেফিনিশন হয়ে গেছে, তুমি সিম্পল ভাবে তোমার কিছু কাজ অন্যকে তুমি দিবা। এখন এই যে দেওয়ার জিনিসটা কেন দিচ্ছি, কি কারণে দিব, কখন দিব, দিলে কি হবে, আমার কি লাভ হবে, অন্যের কি লাভ হবে, বা অর্গানাইজেশনের কি লাভ হবে, এইটা হইলো আমার এখানকার কাজ করব। ম্যানেজারিয়াল কাজটা হলো এইটাই, আমরা এই জিনিসটা এটাতে পড়বো, কাজটা ভেরি ইম্পর্টেন্ট। আর এই কাজটা কি, ম্যানেজমেন্ট কাজটা কি, ডিসিশন মেকিং কাজ, তাই না? জি স্যার। আমরা শিখছি ম্যানেজমেন্ট ডিসিশন, অর্থাৎ তোমার কিছু অংশ ডিসিশন মেকিং কাজটা অন্যকে দিয়ে দিবে। আর ডিসিশন যদি সে না নিতে পারে, ভুলভ্রান্তি করে, তখন সে রেসপন্সিবল হবে। এটাই আমরা এখানে করবো। এই জন্য বলছে কি কি করতে পারবো, তিনটা জিনিস এখানে করি। বলো কি কি বলবো, আমরা কি করবো? ইনভলভস দি ফলোইং, কি কি বলবো? অ্যাসাইনিং ডিউটিস। হ্যাঁ তুমি অ্যাসাইন করবে, যেমন মাসুমকে আমি অ্যাসাইন করি ডিউটি, তাকে আমার কিছু অংশ মাসুমকে দিয়ে দিচ্ছি। যেমন আজকে সে এখানে হোস্ট হচ্ছে, তাই না? জি স্যার। তার মানে আমি মাসুমকে অ্যাসাইন করছি, অ্যাসাইন ডিউটি করছি। তারপরে ক্রিয়েটিং অব্লিগেশন অর রেসপন্সিবিলিটি। মাসুমকে আমি অব্লিগেট করছি, রেসপন্সিবল করতেছি। এই তুমি যদি ঠিকমতো কানেক্ট না করতে পারো, আমার টাইম নিয়ে না করতেছি না? জি স্যার। রাইট, এক্স্যাক্টলি। তারপরে গ্র্যান্টিং অথরিটি। তাকে আমার কিছু অথরিটি দিব, তাকে আমি বলছি তোমার ফ্রিডম, তুমি এটা করতে পারবা, এটা করতে পারবা, মানুষকে লিংক লাগাইতে পারবা, ইমেলে পাঠাইতে পারবা, না করলে সতর্ক করতে পারবা, দমকাইতে পারবা, সবই আমি করে দিলাম, গ্র্যান্টিং অথরিটি। তো এই প্রসেসটা হলো আমার ডেলিগেশন। কত ইন্টারেস্টিং, কত ইম্পর্টেন্ট জিনিস, সিম্পল জিনিস। এইটাই ডেফিনেশন দিচ্ছি। এখন এই জিনিসটা কাজটা ডিপেন্ড করতেছে আমি যে উপর থেকে নিচে পাঠাবো এই ডিসিশন মেকিং এর কাজের অংশ, সেটা ডিপেন্ড করতেছে অর্গানাইজেশনের উপরে। কি অর্গানাইজেশন? একটা বলছি সেন্ট্রালাইজেশন, আর একটা হলো বলো, দেখা যায় না সবার? ডিসেন্ট্রালাইজেশন। বিকেন্দ্রীকরণ আমরা করি না, বিকেন্দ্রীকরণ। অ্যাডমিনিস্ট্রেশন বিকেন্দ্রীকরণ হয়েছে না বাংলাদেশে? জি স্যার। সেন্ট্রাল থেকে আস্তে আস্তে উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেল চলে যাবে, এইটাই ডিসেন্ট্রালাইজেশন। আর হলো না, সব কাজ উপর থাকবে, সব কাজ আমার কাছে থাকবে। তাহলে এইটাই সেন্ট্রালাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন। তাহলে সেন্ট্রালাইজড অর্গানাইজেশন কাকে বলে, ডিসেন্ট্রালাইজড অর্গানাইজেশন কাকে বলে, ডেফিনেশন আমি দিয়ে দিচ্ছি, মনে রেখো। ডিসেন্ট্রালাইজেশন মানে সিস্টেম অফ, পড়ো তার উপরে একটু কুইকলি পড়ো, যে ভালো করে পড়তে পারো শিখো একটু পড়ে। কোনটা স্যার? সেন্ট্রালাইজ। হ্যাঁ, সেন্ট্রালাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন কনসার্ন দ্য ভার্টিক্যাল অ্যালোকেশন of management action up and down. আপ এন্ড ডাউন, এই যে উপর থেকে নিচে, উপর থেকে নিচে আসা যাওয়া, অর্থাৎ ম্যানেজমেন্ট হায়ারার্কি, এটাকে হায়ারার্কি বলে। এটা হলো স্তর। স্যার ম্যানেজমেন্ট হায়ারার্কি, সচিব থেকে উপজেলা নির্বাহী অফিসার পর্যন্ত। হ্যাঁ, whereas departmentation involves a horizontal ডিপার্টমেন্টেশন, আমরা ডিপার্টমেন্টেশন যে করছি হলো ভার্টিক্যাল না, হরিজন্টাল। ওই যে ডিপার্টমেন্ট করা হরিজন্টাল না? জি স্যার, হরিজন্টাল। এটা হলো ভার্টিক্যাল, এইটাই বলছি। এবং এই কাজটুকু আমরা দেখেন দুই ভাগে ভাগ করছি, একটা হলো সেন্ট্রালাইজড ডিসিশন মেকিং, আর একটা হলো ডিসেন্ট্রালাইজড ডিসিশন। এখন সেন্ট্রালাইজড ডিসিশন মেকিং কাকে বলে বলো? A system of management in which major decisions are made at high levels of management. Exactly. যে সব সিদ্ধান্ত কোথায় হবে? উপরে।
আর পাশেরটা Decentralization is a system of management in which decisions are passed down to lower levels. This Good. can be viewed as the pushing downward of the appropriate amount of decision making authority. গুড। তাহলে এই দেখো এইটা যদি এতটুকু যদি শিখো তাও আমি মনে করবো 90% পড়া হবে, যদি একটু বুঝতে পারো, এটা খালি প্র্যাকটিস করো। তাহলে বুঝলাম যে আমার ডিপেন্ড করতেছে আমি ডেলিগেশন প্রসেসটা ডিপেন্ড করতেছে সিস্টেম অফ ম্যানেজমেন্টের উপরে, সেন্ট্রালাইজেশন বা ডিসেন্ট্রালাইজেশন। আমরা এটা কখন করবো? ডিসেন্ট্রালাইজেশনের সময় করবো, এই তো জি স্যার। ডেলিগেশনটা আমরা এখন আগাই। এই যে ডেলিগেশন, অথরিটি ডেলিগেশন, এই ডেফিনেশনগুলো দিয়ে দিছি আমি, এখান দেখে নিবা। আবার ওই একই কথা একটু ডিটেল করে দিছি, ওই যে অ্যাসাইনিং রেসপন্সিবিলিটি, অব্লিগেশন, এগুলো আমরা পড়ছি, এগুলো পড়ছি, একটু ডিটেল করে বলে দিছি। তারপর দেখো প্রিন্সিপাল বলে দিছি, এখানে অনেকগুলি প্রিন্সিপাল দেওয়া আছে, স্কেলার প্রিন্সিপাল, প্রিন্সিপাল অফ ডেলিগেশন, প্রিন্সিপাল অফ অ্যাবসলিউট রেসপন্সিবিলিটি। এইগুলি ওই যে ম্যানেজমেন্ট এক একজন থিওরি দিয়েছে, তার কতগুলি প্রিন্সিপাল বিভিন্নভাবে বিভিন্ন লোক কিছু গাইডলাইন দেওয়া আছে, গাইডলাইন গুলো হলো প্রিন্সিপাল। আমরা সেগুলি বইয়ের মধ্যে ডিটেল দিচ্ছি, আমি এখানে তোমরা সেগুলো দেখে নিবা পরে। আর আবার আছে কি ফ্যাক্টরস ইন ডেলিগেশন। আবার কখন আমি ডেলিগেশন দিব, ডেলিগেশন দিলে কি কি করতে হবে, এটা হলো ফ্যাক্টর। যেমন আগে কি করছিলাম, ফ্যাক্টরি ডিপার্টমেন্টেশন করছি না? জি স্যার। ফ্যাক্টরস ইন ডিপার্টমেন্টেশন করছি তো, কতক্ষণ আগে হয়ে গেল। জি স্যার। জি স্যার, জি স্যার, পড়ছি স্যার। এখন বলছি ফ্যাক্টরি কিসে? ডেলিগেশন, কি ফ্যাক্টরস অফ ডেলিগেশন? ডেলিগেশন। এই ডেলিগেশন করছে এক নম্বর ফ্যাক্টর, বলো কি কইছে? রেসপন্সিবিলিটি এন্ড অথরিটি শুড বি গো হ্যান্ড ইন হ্যান্ড। মানে কি? হাত টু হাত অথরিটি, যেগুলা রেসপন্সিবিলিটি। দুইটা জিনিস কেমনে বলো? দায়িত্বটা হাতে হাতে একটা থেকে আরেক জায়গায়, একজন থেকে আরেকজন যাবে। হাতে হাতে না, হাতে হাতে বলতে হাতে হাতে। হ্যাঁ, এটা হাতে নাতে নাকি? এটা পুলিশের মতো হাতে নাতে ধরে কাপ হাতে লাগায়। না তো স্যার, না স্যার, এটা হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে। হ্যান্ড ইন হ্যান্ড, এটা তুমি মোবাইলে দেখো এই অর্থ কি, এটা একটা ফ্রেজ ইংরেজি, শিখো শিখো। এটা স্যার একজন ফাইল কমপ্লিট করে আরেকজনকে দিবে, এটা না স্যার? কি মানে একজনের কাজ সম্পূর্ণ করে ফাইলটা কমপ্লিট করে আরেকজনের হাতে দিয়ে দিবে পরের কাজে। এত সহজ না তো, এটা হাতে হাত দেখাচ্ছে, হাত রেখে স্যার। হাতে হাত। এটা ফ্রেজ, এগুলি সব ভুল তা কইতাছে, এটা ফ্রেজ জি স্যার। এটা ফ্রেজ। ফ্রিডম ফ্রেজ, জি স্যার। ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। এটা হলো হ্যান্ড ইন হ্যান্ড, টুগেদার, হ্যান্ড ইন হ্যান্ড, টুগেদার স্যার হাতে হাতে। হ্যান্ড ইন হ্যান্ড, টুগেদার, এটা ফ্রেজ। টিচার্স এন্ড স্টুডেন্টস উইল ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড। মুখোমুখি, মুখামুখি, বেটা আবার কি বলতেছি, আমি বলতেছি টুগেদার, একত্রে। এটা ফ্রেজ দেখবা, লেখা রাখো, ফ্রেজটা পরে আসে পরে ধাপে ধাপে ধাপে। রেসপন্সিবিলিটি এন্ড অথরিটি শুড গো হ্যান্ড টু হ্যান্ড, হ্যান্ড ইন হ্যান্ড। তার মানে অথরিটি রেসপন্সিবিলিটি একত্রে যাবে, বুঝতেছো কি? স্টেপ বাই স্টেপ। তুমি রেসপন্সিবিলিটি করতে পারবে না অথরিটি ছাড়া, আবার অথরিটি দিতে পারবে না রেসপন্সিবিলিটি ছাড়া, বুঝতেছো জিনিসটা? এইটা একটা ফ্যাক্টর, কিন্তু এটা একটা কনসিডারেশন আনতে হবে এটা। আর দ্বিতীয় ফ্যাক্টর কি বলছে? রেসপন্সিবিলিটি ক্যান নট বি ডেলিগেটেড। ডেলিগেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আগে শিখছি অথরিটি রেসপন্সিবিলিটি একত্রে থাকবে। তুমি কাউকে কোনো কাজের অর্ডার দিলে তার রেসপন্সিবিলিটি আর অথরিটি সমান। তার খালি রেসপন্সিবল দিবা আর তাকে অথরিটি দিবা না, এটা হইল না। এটা কিন্তু দ্বিতীয়টা কইছে রেসপন্সিবিলিটি কি বলছি, ক্যান নট বি ডেলিগেটেড। রাইট। এই যে আমি মাসুমকে কিছু দায়িত্ব দিলাম, ক্লাস নেওয়ার, অ্যারেঞ্জ করা, টাইমিং, নিমক লিঙ্ক দেওয়া, এতে যদি মাসুম ফেল করে তো মাসুমের দায়িত্বটা কার থাকবে? দোষটা কার হবে? আপনার হবে স্যার। আমার হবে। বড় করে কল যে স্যার আপনার দোষ হবে। জি স্যার, আপনার দোষ হবে। আপনারই হবে স্যার। হ্যাঁ, এইবারে হলো আসল কথা। আর তুমি যদি কোর্সে ফেল করো তো তোমার ছোট ভাইয়ের কিছু আসে যায় না। স্যার তুমি ফেল করলে তোমার ছোট ভাইয়ের কিছু আসে যায় না স্যার। আমার সমস্যা। আর তুমি যদি দেখো তোমার ছোট ভাই যদি কও যে তুমি তো ক্লাস শুন নাই, আমি তো পারতাছি না, তুই শুন নাই ক্লাস, পরীক্ষার সময় তুমি সে ক্লাস পরীক্ষা দিল, ফেল করলো, তো দোষটা কার? দোষটা তাহলে স্যার আমার নিজে। এই কথাগুলো মনে থাকে।
রেসপন্সিবিলিটি কোনোদিন তুমি শিফট করতে পারবে না। এখন আমি এক্সাম্পল থেকে বিরত থাকতেছি, কারণ এক্সাম্পল দিলে অনেক কিছু বলতে গেলে বিভিন্ন লোক বিভিন্নভাবে মনে করবে যে আমি ভয় পাই, তোমাদের কাছে সবার কাছে ভয় পাই। এক্সাম্পল না করলে তুমি শিখতে পারতেছো না, কি এক্সাম্পল দিলে আবার তোমরা কোনটাতে কি মনে করবা সেটা আবার ডিফিকাল্ট। না স্যার, সমস্যা নেই। রাস্তা হলো ফ্রিডম, অ্যাবসলিউট ফ্রিডমে তুমি কথা বলবা, আমি কথা বলবো। শিখার কোনো বিকল্প নাই উইদাউট এক্সাম্পল। তো এই মানসিকতা নিয়ে ক্লাসে থাকবে, কোনো কমেন্ট, কোনো কিছু ডিফিকাল্টি, গালি গালাজ, মারামারি সব এখানে করবে, কিন্তু এগুলো আমাদের ভিতরে, এটা হলো টোটাল আমাদের প্রপার্টি। এই কথা মনে থাকতে যান, এটাই হলো বড় জিনিস। ঠিক আছে সবার কাছে? এই জন্য এখানে যত এক্সাম্পল শো করবো, ডিসকাস করবো, নাথিং কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো কারো বিরুদ্ধে কোনো কিছুই নাই, কারণ কিছুই না। আমরা বাই সাইটিং, বাই এগুলিকে আলোচনার মাধ্যমে আমরা শেখার চেষ্টা করি, যাতে আমরা, তুমি ফিউচার সিভিল ইঞ্জিনিয়াররা বা লিডাররা তোমার কাজটা ঠিক মতো করতে পারো। যখন আজকে তুমি যে বুঝে যদি থাকো যে অথরিটি রেসপন্সিবিলিটি তোমার নিজের, তাহলে তুমি ভবিষ্যতে কাজ করতে গেলে তোমার খেয়াল করবা যে আমার ফেইলিউরের জন্য, আমার জিনিসের জন্য আমি নিজেই রেসপন্সিবল হবো, আমি অন্য কাউকে দোষারোপ করবো না। এইটা মনে রাখবা যে আমার আন্ডারে করার কথা, আমার দ্বারাই করার কথা, আমি অন্যকে নিয়োজিত করছি ঠিকই, সবকিছু বলছি তাকে করতে, কিন্তু এর সাকসেস হইলে আমার, ফেইলিউর হইলো আমার। মনে রাখো এইটি বলছে, রেসপন্সিবিলিটি ক্যান নট বি ডেলিগেটেড। ফেইলিউর অর্থ কি? কোনটা স্যার? ডেলিগেটেড রেসপন্সিবিলিটি করা যায় না, ডেলিগেটেড করা যায় না। মানে কি, এটা কোনোদিন অন্যদিকে কাজটা ছাড়া যাবে না, নিয়োজিত করা যায় না। আজকে এই কথাটা ভালো করে শুনবা, এটা মনে রেখে আজকে তো এটা শিখতে পারো, আমি মনে করি অনেক অনেক করা হচ্ছে। তারপরে হলো অ্যাভয়েড ডুয়াল অথরিটি, কি সাবঅর্ডিনেশন, মানে কি একটা মানুষ দুইটা বসের আন্ডারে কাজ করবে না, এটা এরকম সিস্টেম বানাইবা, বুঝছো? তোমার দুইটা বস থাকবে না, বুঝছো? ডুয়াল সাবঅর্ডিনেট, তুমি সাবঅর্ডিনেট হতে পারবে না দুইজনের। তো সুতরাং এটা হলো রিলেশন, আমরা পরবর্তী হায়ারার্কিগুলি আলোচনা করব। ইনক্লুড ডিউটি বলতে কি বোঝায়? সবই বোঝায় ডিউটিগুলি, এগুলি মনে হয় এগুলি ফ্যাক্টরস ইন ডিপার্টমেন্টেশন, ডেলিগেশনস। এই কনসেপ্টটা এখানে কতগুলি ডেফিনেশন দিয়েছি, খুব সুন্দর ডেফিনেশনগুলি, যেগুলি মোটামুটি রিলেটেড শব্দ, মানে অথরিটি, রেসপন্সিবিলিটি পড়ছি, অ্যাকাউন্টেবিলিটি পড়ছি, এই শব্দগুলি ডিফাইন করবা কাকে কাকে বলে। আমি অলরেডি কিছু শিখাই দিয়েছি, তোমরা অ্যাকাউন্টেবিলিটি বলছো, হেল্ড রেসপন্সিবল তুমি না পারলে। তারপরে বলছি অফিসিয়াল অথরিটি কাকে বলে, পার্সোনাল অথরিটি কি বলে, লিগাল অথরিটি কি বলে, ইনফর্মাল অথরিটি কি বলে, ফাংশনাল অথরিটি কি বলে, অথরিটি এবং পাওয়ারের মধ্যে তফাৎ কি, অথরিটি এন্ড ইনফ্লুয়েন্সের মধ্যে তফাৎ কি, এগুলি ভালো করে দেখবা, বুঝছো? অথরিটি এন্ড পাওয়ার, এগুলি হলো খুব শব্দ। এই শব্দগুলি পড়ার জন্য তোমাকে রিকোয়েস্ট করতেছি, তোমরা যে কোনো বইয়ে অনলাইনে দেখতে পারো আপাতত, যে এইগুলি ডেফিনেশন দেখে নিবা। আমি বলবো পরীক্ষার সময় হয়তো distinguish between authority and power, distinguish between authority and influence। তার মানে তুমি পাওয়ারফুল ডিরেক্টর হবে, তুমি ইনফ্লুয়েন্সিয়াল ডিরেক্টর হবা, তোমার লিগ্যাল অথরিটি থাকবে, আবার কিছু ইনফর্মাল অথরিটি থাকবে। ইনফর্মাল মানে কি, তুমি এটার জন্য তুমি প্রাতিষ্ঠানিকভাবে তোমার কাছে নাই, কিন্তু তুমি নিজেকে নিজের পার্সোনাল কনটেক্সটে তুমি অথরিটি অ্যাপ্লাই করতে পারো, এটা তোমার পার্সোনাল ফিচার থেকে আসতে পারে, তোমার পার্সোনালিটির উপর ডিপেন্ড করতে, তোমার এক্সট্রা কোয়ালিটির উপর ডিপেন্ড করতে পারে। এইগুলি নিয়ে তুমি খুব ক্লিয়ারলি তোমাকে দেখতে হবে, জানতে হবে। এই শব্দগুলি খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলি দেখে নিবা। স্যার অ্যাকাউন্টেবিলিটি মানে কি? দেখো কি লিখছে, আমি তো কইলাম যে এক্সটেন্ড হেল্ড রেসপন্সিবিলিটি, দেখো ডাইরেক্টলি রেসপন্সিবিলিটি করো, দি এক্সটেন্ড টু হুইচ, তোমাকে কতটুকুর জন্য কতটুকু তোমাকে দায়ী করা হয়, দায়ী, হুইচ সাবঅর্ডিনেট মে বি হেল্ড বাই হিসেবে, তোমার উপরের বস তোমাকে কত কিরকম ভাবে দায়ী করবে, কতটুকু দায়ী করবে, এটা ডাইরেক্টলি রেসপন্সিবল ফর রেজাল্টস, গুড অর ভালো মন্দ। জি স্যার। এগুলো দিকে দিকে পড়তে পারলে তোমার সহজ, আমি যদি বলছি এগুলি ক্লিয়ার করে দেখবা। জি স্যার। তাই এই শব্দগুলি খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখন আমি বলছি কেন ডেলিগেট করতে হবে। পরীক্ষার জন্য যদি প্রশ্ন করি, এবারে হয়তো আমি এরকম ডাইরেক্টলি প্রশ্ন করবো না, আমি এই আঙ্গিকে প্রশ্ন করবো, বুঝে তুই যে উত্তর দিতে হইতো, এর ভিতর থেকে উত্তর পেতে।
এখন ডাইরেক্টলি যদি দেওয়া হয় তত দেখে দেখে লিখে ফেলবা। জি স্যার। এইগুলির থেকে বুঝতে গেলে বইটা তুমি দেখতে পারবা যে ডান্স এটা তো এই জিনিস হওয়ার কথা, তাহলে এখান থেকে উত্তর আসবে। তো কোশ্চেনের উপর ডিপেন্ড করে চিন্তা করবা। আমাদের কিন্তু ওবি বেসড এডুকেশন রাখার কথা না, আউটকাম বেসড এডুকেশন না। খেয়াল করছো, পড়ছে না, বলছি না ক্লাসে আমরা যে আউটকাম বেসড। তুমি আমি যা শিখছি সেটা আমার কার্যক্ষেত্রে প্রয়োগ হবে কিনা, আউটকাম বেসড। এই আমার দ্বারা আমার প্রতিষ্ঠান লাভ হবে কিনা, সমাজ লাভ হচ্ছে কিনা, আমি যতটুকু শিখছি এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারছি কিনা, তাই না করলে আমার সিস্টেমের মধ্যে গন্ডগোল আছে, তাহলে আমার সিস্টেম বদলাইতে হবে। আবার সিস্টেম বদলায় তোমাকে আবার নতুন করে পরে আবার শিখাইয়া ট্রেনিং দিয়া তোমাকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে। এটা বলে আউটকাম বেসড। তা আমরা ওই লাইনে প্রশ্ন করার কথা ছিল এই বছর থেকে, এই টার্মের থেকে, কিন্তু এটা করোনার জন্য ভালো না। হোয়াই ডেলিগেট প্রশ্ন, তুমি কেন তোমার অংশটুকু, তোমার কাজের অংশটুকু অন্যকে দিবে না করতে? কেউ পছন্দ করবা নিজের কাজটা অন্যকে দেওয়ার জন্য? অনেকেই পছন্দ করবে নাকি? জি স্যার। অনেকে স্যার করবে, কিন্তু নিজের কাজটা স্যার নিজের করাটাই স্যার। আর যদি টাকা পয়সা খরচের ব্যাপার থাকে তখন দিবা না? তখন স্যার মেবি আরো দেবে না, কারণ মনে করো তুমি 10 কোটি টাকা প্রজেক্ট হয়েছে, তুমি 10 কোটি টাকা খরচ করবে। এখন যদি কয় যে না আমি পারতাম না, তুমি দেখো 10 কোটি টাকা খরচ করতে নাও তোমাকে দিয়ে দিই, দিবা না স্যার। এই তো না স্যার। তুমি কোন লোকে চাকরি দিতে পারো, সেই চাকরি দেওয়ার লোকটা পাওয়ারটা তুমি অন্য লোককে দিবা যে যাও তুমি না দেখো? স্যার। তাইলে তুমি কইলা যে হ্যাঁ দিয়ে দিব না, ডেলিগেট করবো, এত সহজ জিনিস না। তাহলে কোনটা ডেলিগেট করবা, কতটুকু ডেলিগেট করবা, কোন সময় ডেলিগেট করবা, ডেলিগেট করলে কি লাভ, কি বুঝছো? এগুলি হলো লেটেস্ট, আমি ইন্টারনেট খুঁজে বা জার্নাল পড়ে পড়ে এগুলি নিয়ে বহু জার্নাল পাবলিকেশন হচ্ছে এখনো, এই ডেলিগেশন নিয়ে, ম্যানেজমেন্ট নিয়ে, সিভিল ইঞ্জিনিয়ারিং এ ম্যানেজমেন্ট নিয়ে অনেক রিসার্চ গবেষণা হচ্ছে, লার্ন হচ্ছে, যাতে সিভিল ইঞ্জিনিয়ারদের পারফেকশনে দেখে নিতে পারে, যাতে তারা রাইট পয়েন্টে রাইট তিনটা জিনিস কি শিখাইছি, কি তিনটা জিনিস? assign duties, না, assigning টাইম কস্ট কোয়ালিটি। হ্যাঁ, টাইম কস্ট কোয়ালিটি। আমার এই জিনিস নিলাম কেন? যাতে আমি আমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটিস, হোয়াট এভার মানে সার্ভিস বা প্রোডাক্ট মানুষের জন্য তৈরি করব, সেটা যেন কস্টলি না হয়, কম কস্টে, কস্ট এফেক্টিভ বলছি, কম কস্টে কম সময়ে এবং ম্যাক্সিমাম কোয়ালিটি দিয়া করতে পারি, তাই তো নাকি? জি স্যার। কাজটা এটাই। সেই জন্য প্রতিনিয়ত ম্যানেজারিয়াল স্কিল ডেভেলপ করার জন্য সিভিল ইঞ্জিনিয়ারদের এখন নানান ধরনের ট্রেনিং হচ্ছে, নানান ধরনের সিলেবাস চেঞ্জ হচ্ছে, কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, একটি কাজ পারফেক্ট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট তৈরি করার জন্য, যাতে বর্তমান দুনিয়াতে এবং বর্তমান ফিউচারে যে সেটগুলি আসবে সেইগুলি অ্যাপ্রোপ্রিয়েটলি, কারেক্টলি তুমি ফেস করতে পারো। এখন কেন ডেলিগেট করবা? তুমি কেন কিছু অংশ অন্যকে দিবা? দেখো, 1 নম্বর পরকি, কখন দিবা দেখো, It extends the result beyond what one person can do. তার মানে এটা অর্থ কি, যে তোমাকে বলা হইতেছে ইট এক্সটেন্ড দি রেজাল্টস বিয়ন্ড, তোমার এখন তুমি এই যে 1% ক্যান ডু, তুমি যতটুকু করতে পারবা তার চেয়ে বেশি তোমার উপর আইসা গেছে, তাই তো নাকি? জি স্যার। বিয়ন্ড তোমার ক্যাপাসিটি বাইরে চলে গেছে, তার মানে তখন তুমি কিছু কাজ অন্যকে পাস করে দিবা। 1 নম্বর ক্লিয়ার আছে? Releases time for other tasks of greater importance. রাইট। কে এটা কার জন্য বলা হচ্ছে? তোমার ম্যানেজারের জন্য, তোমার জন্য বলা হচ্ছে। কে তুমি দিবা কি না দিবা? এই দ্বিতীয়টা তোমার কিছু সময় বের করে নিয়ে আসলা, কেমনে? ডেলিগেট করে দাও, কিছু অংশ অন্যকে দিলা, তুমি ফ্রি হয়ে গেলা। এই ফ্রি হওয়ার গেলে টাইমটা তুমি কোথায় খরচ করবা? আরো ইম্পর্টেন্ট কাজের জন্য, আদার গ্রেটার ইম্পর্টেন্ট কাজ, আরো জরুরি কাজের মধ্যে তুমি নিয়োজিত করবা, ভেরি সেন্সিটিভ কাজের মধ্যে তুমি তোমাকে নিজেকে নিয়োগ করো। ঠিক আছে? কত সুন্দর। তারপর লাস্টেরটা কি? তারপরে হচ্ছে ডেভেলপ দ্য স্কিল অফ আদার্স ডিসিশন মেকিং। হ্যাঁ,
তাহলে এটা কি কত ভালো না মন্দ? ভালো স্যার। এটাও ভালো। আর আন্ডারে যারা আছে তাদের স্কিল ডেভেলপ করতেছো। অন্যের মেধা করা, ডেভেলপ করা। হ্যাঁ, তাদের মেধা ডেভেলপ করতেছো, তাদের স্কিল ডেভেলপ করতেছো, তারা ক্যাপাসিটি ডেভেলপ করতে পারতেছো, এবং ডিসিশন মেকিং পাওয়ার ইত্যাদি এসব করা, বিল্ড আপ করা। তাহলে এইগুলির জন্য তো এই ভালো ভালো জিনিসের জন্য আমি ডেলিগেটগুলি করতেছি। আরো লাস্টে বলো স্পিড আপ ডিসিশন এন্ড অ্যাকশন। হ্যাঁ, তখন তোমার সাথে সাথে অনেক তড়িৎ গতিতে কুইকলি তুমি ডিসিশন নিতে পারবা এবং অ্যাকশন করতে পারবো। এবং আরো লাস্টে বলছে puts decision in the hands of those who are closer to the action, where fact and তুমি একটা জিনিস না সবকিছু তুমি পণ্ডিত হতে পারবে না, কিন্তু তোমার দায়িত্ব আছে। তো তোমার নিচে এমন কোন লোক আছে যারা নাকি তোমার চেয়ে ভালো এই স্কিল আছে এই পার্টিকুলার এলাকার ভিতরে, বুঝছো? জি। এই তখন তুমি মনে করবে যে হ্যাঁ আমার চেয়ে সে আমার নিচে যে আরেকজন আছে সে বেশি সুন্দর করে কাজটা করতে পারবে বা অ্যাপ্রোপ্রিয়েট। তখনই বলছে puts decision in the hands of those who are closest to the action, where facts and expertise are available. তার কাছে এক্সপার্টিস রয়ে গেছে, নলেজ রয়ে গেছে, তার ফ্যাক্টস রয়ে গেছে, ইনফরমেশন রয়ে গেছে, সুতরাং সে কাজটা ভালো মতন ডিল করবে। তাহলে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস হলো। কখন ডেলিগেট করব? আমার এই জিনিসগুলি হইলে পরে আমি ডেলিগেট করবো। দিস ইজ দি নেসেসিটি, অথবা বলতে পারি স্টেট দি নেসেসিটি ফর ডেলিগেশন। তার মানে একই তো উত্তর হলো নাকি? জি স্যার। জি স্যার। আমরা এখন তারপরও এত কিছু জিনিস থাকার পরও এই যে ইভেন দো বেনিফিটস ডেলিগেশন ইজ প্র্যাকটিস, এত কিছু থাকলেও মানুষ ডেলিগেট করতে চায় না, বুঝছো নাকি? জি স্যার। এত কিছু ভালো জিনিস থাকার পরও কেউ ডেলিগেট করতে চায় না, এইটা বড় জিনিস। কেন বলছে? কতগুলি নেম এক্সক্লুড, কেউ চায় না ক্ষমতা সত্যি। আই ক্যান ডু ইট বেটার দেন, নিজে নিজেই কয় যে আমি তো তার চেয়ে ভালো পারি, বা আমি এটা চিন্তাই করি না ডেলিগেট করা যাবে। মাই স্টাফ উইল রেসপেক্ট, তোমার কাছে তোমার বেশি সবকিছু ক্ষমতা তোমার কাছে থাকলে সে মনে করছে তোমার সালাম দিব বেশি, তোমার এরকম থাকবে সেই থাকবে সেই থাকবে, বুঝতেছো? স্যার এই জন্য স্যার মনে হয় বাংলাদেশ আমরা অনেক পিছিয়ে আছি যে স্যার ডেলিগেশনটা নাই। তাড়াতাড়ি না, এগুলি এত কথাবার্তা দরকার নাই। তুমি যদি শিক্ষা দাও, শিক্ষা ঠিক আছে বুঝতে পারবো, তাহলে এইটা হইলো আমাদের অ্যাচিভমেন্ট। আমরা তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি ঠিক মতো কাজটা করতে পারবে। এই জিনিসগুলি খুবই ইম্পর্টেন্ট। অনেকে মনে করে স্যার ডেলিগেশন করলে জুনিয়ররা এক্সপার্ট হয়ে যাবে, দেন অন্য জায়গায় শিফট করবে, অনেকে ডেলিগেশন করে না স্যার। তাহলে এর উল্টা আমরা মনে করতেছি না জুনিয়ররা আরো বেশি স্কিল হোক, আমরা চাচ্ছি সেটা, কিন্তু আমরা তো উল্টা মনে করলে তো হইলো না, তাই তো? আমার হিউম্যান রিসোর্স সবাই ডেভেলপ করো, স্কিল ডেভেলপ করো, একটা ভালো রিসোর্সফুল একটা হোক, আমার গ্রুপ অফ পিপল হোক, তাইলে আমার অর্গানাইজেশন ভালো হবে, প্রতিষ্ঠান ভালো হবে, দেশ ভালো হবে, সবকিছু ভালো হবে। তখন তুমি বুঝবা তোমার কাজে ডেলিগেট করা দরকার। দেখো তুমি তখন তুমি মনে করো যে তুমি সারাদিনে কাজ করে কুলাতে পারতেছো না, বাসায় এবার কাজ নিয়ে যাচ্ছ, টেকিং ওয়ার্ক এট হোম, বুঝছো? জি স্যার। হ্যাঁ, তুমি রাশিং টু মিড ডেডলাইন, তোমাকে টাইম দিয়েছি, টাইমে তুমি পারতেছো না ডিজাইন করতে, তুমি অন্য নিয়ে ব্যস্ত আছো, মানে তখন তুমি কুলাতে পারতেছো না। ওয়ার্কিং লং আওয়ার, তোমার দেখা 5টার সময় শেষ করার কথা, অফিস তুমি 7টা বাজে তাও শেষ করতে পারতো। তাহলে এইগুলো হলো সাইন, সিমটমস। যদি এইরকম পর্যায়ে পড়ো তখন মনে করো না আমার কিছু কাজ কি করা উচিত, ডেলিগেট করা উচিত। ডেলিগেট করা উচিত। গুড, সুন্দর জিনিস। এইগুলি ম্যানেজমেন্টের সেন্ট্রাল পয়েন্ট মনে রাখতে। আমরা এগুলি যদি না বুঝি তাহলে আর তো কিছু করতে অন্ধ মতো কাজ করে লাভ নেই। এখন হলো স্টেপস। মনে করো তুমি দিবা ডেলিগেট করবা, তোমার ডেলিগেশন করা উচিত, তুমি কইলে ডেলিগেট করতে পারবা না, ছেড়ে দিতে পারবা। এইগুলো কতগুলি কি আছে, স্টেপস আছে, প্রসেস আছে, এটাও প্রসেস সুন্দর করে দেওয়া আছে, কতগুলি প্রসেসগুলি সুন্দর সুন্দর। দেখো কখন ডেলিগেট কেমন ডেলিগেট করবা লেখা দিচ্ছে, বলো কিভাবে করবা। চুজ এ ক্যাপেবল পারসন, মানে কি, মানে যোগ্যতা সামর্থ্য যার আছে, যোগ্যতা সম্পন্ন মানুষ চুজ করতে হবে। ওইরকম একটা লোক খুঁজে বার করো। যেমন তোমার এখানে মনে করো কেউ ইউনুস আলী, সে পরীক্ষা মাসুমটা বাদে দিলাম, মনে করো ইউনুস আলী বা পাবেল, সে খুব বিজ্ঞ লোক, এই সমস্ত এক্সপার্ট কাজ করতে পারবে, খুঁজে বার করতে পারে। বা আমি বলছি মাসুম তো তার সিআর জন্য দিলাম, মনে করো মাসুম আছে ভালো ক্যাপাসিটি লোক আছে না সেখানে? জি স্যার। না স্যার মাসুমই বেস্ট। কও কারা আছে বলো, নাম বলো। স্যার মাসুমই বেস্ট।
মাসুমের বেস্ট। তাহলে মাসুম কেমনে বেস্ট হইল? স্যার মাসুম ভাই বেস্ট। বেস্ট স্যার। বেস্ট হইল এত কথা তো পাম মারা যাবে না স্যার। মাসুম বেস্ট হইল কেমনে? স্যার যে কোনো ব্যাপারে কুইক রেসপন্স করে, একটা ব্যাপারে প্রবলেম হলে গ্রাম থেকেও জানায়। না তোমাকে দিলে তুমি পারবে না? স্যার আমরা সবকিছু মানে তুমিও দিলে তুমি পারবা, সেটাই বলতেছি। এখন বলা হচ্ছে ওকে তোমার আন্ডারে যারা আছে তার মধ্যে তুমি সবচেয়ে লোক বা নলেজেবল লোক তাকে খুঁজে পাবে, এক নম্বর দায়িত্ব, একটা স্কিল। দ্বিতীয় এক্সপ্লেইন দ্য অবজেক্টিভস এন্ড গোলস। হ্যাঁ, তখন তার কাছে তুমি বুঝাও কি দিতে চাও এবং এটা দিয়ে কি 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 করতে চাও, তুমি কতটুকু পাইতে চাও তাকে বুঝাই দাও। তারপরে বলো গিভ দ্য পারসন দ্য টুলস এন্ড অথরিটি। হ্যাঁ, এখন তাকে কিছু ইয়ে দাও, টিপস দাও, সে কেমনে অথরিটি করবে, তার টুলস, তার মেথোডোলজি, তার টেকনিক্স, তার রিসোর্স, এগুলো তাকে দিতে হবে। তার গাড়ি লাগলে, তার লোকবল লাগলে বা কম্পিউটার লাগলে, অন্য কিছু লাগলে তাকে দিবা এবং তার ক্ষমতাও দিবা, ওই যে অথরিটি। তারপরে ফলো আপ এন্ড মেইনটেইন কন্টাক্ট। এবং দিয়ে রাখলা, এবং তারপরে তুমি ছেড়ে দিবা না, তুমি খেয়াল করবা সে ঠিক মতো করতে পারতেছে কিনা। ফলো আপ। Be ready to accept other approaches to the task. Person may not have done it. রাইট। যদি সে না পারে বা বাই চান্স কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে গেল, তুমি এটা খেয়াল রাখবা যাতে অন্যকে দেওয়া যায়, শিফট করা যায়, এটা অল্টারনেটিভ রাখার জন্য। তারপরে লাস্টে Acknowledge and recognize the work performed. তার মানে কি কাজের শেষে তাকে কি করবে, কি কইবা? উৎসাহ এবং ধন্যবাদ দিবা, উৎসাহিত করব স্যার। অ্যাকনলেজ। হ্যাঁ, তারটা তুমি তাকে কৃতজ্ঞতা প্রকাশ করো, রিকগনাইজ করো, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি ভালো একটা কাজ করেছো, আমার কাজটা তোমার যা দিয়েছি তুমি ঠিক মতো করতে পারছো। আর যদি সে নাও করতে পারে তাও থ্যাংক ইউ বলবো। কেন বলবা? যে সে চেষ্টা করছে, নেক্সট টাইম ইউ ক্যান ডু বেটার। জি স্যার। ওকে, সুতরাং এটা আমাদের দেশের জন্য খুব অভাব আছে যে আমরা রিকগনাইজ করতে চাই না। তাহলে এখন কি হইলো সামারি? রিমেম্বার, এবার বুঝাতে কইছে কি বলছি? Delegation is the act of passing along authority to the other people. রাইট, এটা হলো অর্থ। আমার ডেলিগেশন হলো পাসিং অথরিটি টু আদার্স। তারপরে It is a vital tool for self management. সেলফ ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। তোমাকে নিজেকে নিজে ম্যানেজ করার জন্য যে টুলস থাকবে, অনেক অপশন থাকবে। আমরা পরে আইছি একটা আগে, ম্যানেজমেন্ট বাই এক্সেপশনস। জি, তোমাকে বলছি তোমার নিজেকে নিজে ম্যানেজ করার জন্য। আর এটাও তাহলে তোমাকে ম্যানেজ করার জন্য একটা সবচেয়ে ভাইটাল টুল কোনটা? টুল মানে কি? অস্ত্র বা পদ্ধতি। ডেলিগেশন। ডেলিগেশন। আমি যদি পরীক্ষা দিয়ে দেই ডেলিগেশন ইজ এ ভাইটাল টুল ফর সেলফ ম্যানেজমেন্ট, এক্সপ্লেইন, তাহলে কি করবা? এইবার আমি তো ডাইরেক্ট প্রশ্ন দিলাম না, তার সাথে সবকিছু বর্ণনা করতে হবে কেন। হ্যাঁ, তাইলে বলতে হবে কি কি এটা ডেলিগেশন মানে কি, মুখ সমক কি, কেন কেন মনে নয়, সব কিছু অল্প স্বল্প করে তোমাকে বুঝাইতেই বুঝে না। সো এরকম তাহলে মুখে এরকম প্রশ্ন কিন্তু থাকবে, মনে রাখবেন, ডাইরেক্ট কোন প্রশ্ন। ওকে, নিজের কাজের ব্যবস্থাপনা যদি আমরা না করতে পারি তাহলে সে ডেলিগেশন তো করতে পারবো না, বা অন্যকে ডেলিগেশন করার পরও আমরা তার কাজের আমি তো বলছি এখন আমরা এতটুকু পড়ার পরে শিখলাম যে ডেলিগেশন একটা বড় ইম্পর্টেন্ট জিনিস, এটা ভাইটাল টুল ফর নিজেকে নিজে ম্যানেজ করার জন্য। ডেলিগেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রস্তুতি, এটির জন্য শিখাইলাম। এখন এটা তোমাকে শিখাইলাম যে ওভারঅল পদ্ধতিটা কেন আমাদের ডিসিশন মেকিং কাজের জন্য দরকার। এই ডেলিগেশন শেষ। এই লাস্ট হলো অর্গানাইজেশনাল চার্ট। এটা হলো জাস্ট স্ট্রাকচারাল। তোমরা অনেকে চাকরি করো বা অনেক জায়গায় সরকারি পর্যায়ে দেখো, এটা বলে একটা অর্গানোগ্রাম বলো না শব্দ? জি স্যার। শুনছো না আমরা কেউ কয়? জি স্যার। জি স্যার। অর্গানোগ্রাম। অর্গানোগ্রাম এই প্রজেক্টের অর্গানোগ্রাম কি? এই অর্গানাইজেশন অর্গানকে কে চিফ কে, তার নিচে তার নিচে তার নিচে তার নিচে কারা কারা কার কাছে থাকবে, এইটা সুন্দর। এইটাই হলো এখানে অর্গানোগ্রাম। যে এটা এখান থেকে শুরু। দেখো অর্গানাইজেশনাল চার্ট বা অর্গানাইজেশন স্ট্রাকচার, এটা কি জন্য দেওয়া হয়? আমরা যে কথাবার্তাগুলি কখন বললাম, জব তৈরি করলাম, ডিপার্টমেন্ট তৈরি করলাম, ডেলিগেশন করলাম, অর্গানাইজেশন বানাইলাম, এখন যে লোকগুলি বিভিন্ন জায়গায় বসবে, বুঝতে হবে না? তাদের মধ্যে লিঙ্ক তৈরি করে দেওয়া। এই যে ডেলিগেশনের কথা বললাম, যে উপর থেকে নিচে যাবে,
তাহলে কে কার উপরে থাকবে না থাকবে এই জিনিসগুলি চেইন অফ কমান্ড খেয়াল করো কি লেখা আছে এখানে চেইন অফ কমান্ড এই যে it is the chain of command যে উপর থেকে who is to do what কে কি করবে কে কার কাছে রেসপন্সিবল থাকবে এবং কোন কাজের জন্য বুঝছো জি স্যার এটি বলছে deals with overall organizational structural arrangement in an organization enterprise বা organization বা agency শো করার জন্য কে কার আন্ডারে থাকবা কি করবা কে জন্য রেসপন্সিবল করবে অর্থাৎ চেইন অফ কমান্ড শো করার জন্য এইটা বিভিন্ন ভাবে তৈরি করা হয় এটা তোমরা দেখতে পারবো যে কোনো অনলাইনে গেলে দেখতে পারবা এইগুলো তোমরা দেখে নিবা যেহেতু বই পাচ্ছ না এখন অর্গানাইজেশন ফর লাইন অর মিলিটারি অর্গানাইজেশন খুব স্ট্রেট ফরওয়ার্ড এই যেটা আছে নিচে দেখো একদম ক্লিয়ার উপর থেকে নিচে একদম নিচের থেকে নিচে যাচ্ছে কে কার আন্ডারে থাকবে সুপারভাইজার এ তার আন্ডারে হয়তো আরো 10টা লোক থাকবে তার আন্ডারে আরো 10টা 20টা লোক থাকবে নিচে এটা বল লাইন অর্গানাইজেশন আবার ফাংশনাল অর্গানাইজেশন লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশন মেট্রিক অর্গানাইজেশন আরো অনেক অর্গানাইজেশন আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন আছে আমাদের জন্য যেমন পদ্মা ব্রিজ যে কমপ্লেক্স প্রজেক্ট তার অর্গানোগ্রাম কি তোমাকে ড্র করতে হবে সেখানে তোমার বিভিন্ন লোকের পজিশন শো করতে হবে কানেকশন শো করতে হবে ভেরি ডিফিকাল্ট কমপ্লেক্স মনে করো সেখানে কন্ট্রাক্টর আছে কনসালটেন্ট আছে এক্সপার্ট রয়ে গেছে প্যানেল অফ এক্সপার্ট রয়ে গেছে মন্ত্রণালয় রয়ে গেছে তারপরে এইড এজেন্সিগুলো রয়ে গেছে যারা নাকি এডিবি টাকা দিবে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিবে জাইকা টাকা দিবে আবার এক্সটার্নাল মিনিস্ট্রি রয়ে গেছে ফাইন্যান্স মিনিস্ট্রি রয়ে গেছে সবাই মিলে কিন্তু শো করা খুব ডিফিকাল্ট তো এগুলি এত সিম্পল জিনিস না তোমরা সেগুলি শিখতে হবে তোমাকে যাতে ক্লিয়ার অর্গানোগ্রাম একটা থাকে অর্গানাইজেশন স্ট্রাকচার জন্য থাকে দেখানোর জন্য তো আমরা বিভিন্ন ফর্মগুলি পড়বো আমরা দুইটা জিনিস এখানে শুধু এক্সাম্পল করছি এটা লাইন অর্গানোগ্রাম বা এটা কি বলা হয় লাইন অথবা কি বলা হয় মিলিটারি অর্গানাইজেশন স্ট্রেট ফরওয়ার্ড অর্গানাইজেশন জন্য ভেরি ক্লিয়ারলি এখানে দেওয়া আছে কিছু সুবিধা কিছু অসুবিধা সিম্পল দেওয়া আছে তুমি নিল দেখো সুবিধা আছে ইউনিফাইড কন্ট্রোল ওই চেইন অফ কমান্ড এটা যেমন লাইন অর্গানাইজেশনের সুবিধা অসুবিধাগুলি দেওয়া আছে এবং কিরকম দেখতে দেখা দিয়েছি এরকমই সবগুলি দেখানো যায় কিন্তু আমি দেখাচ্ছি না সবগুলি এখানে সময় দরকার নাই তুমি করে নিবা আমরা লাইন এন্ড স্টাফ দেখা দিচ্ছি যেমন দ্বিতীয়টা তৃতীয়টা দেখাচ্ছি লাইনের সাথে স্টাফ অর্গানাইজেশন করতেছে অর্থাৎ স্টাফ বাদ দিলে কি থাকলো লাইন সবাই আছো তো নাকি কয়জন আছো এখন স্যার আছে স্যার 45 সবাই যেন থাকেন নোট করবা আমাকে সাথে জানাবা তো লিখ করবে এখন এই লাইন এন্ড স্টাফ একটা শব্দ মিনিং একটা এটা কিন্তু স্টাফ মানে তোমার এই পিওন না মনে রাখো জি স্যার স্টাফ একটা স্পেসিফিক পজিশন এখানে বুঝতেছো জি স্যার এই পজিশনটা একটা হতে পারে কয়েকটা হতে পারে একটা পজিশন স্টাফ এটা স্পেশালাইজড পজিশন হতে পারে এক্সপার্ট হতে পারে কোন একটা সাবজেক্টের জন্য হতে পারে বা কয়েকজন হতে পারে এটা হলো নরমাল লাইনের সাথে এটা যুক্ত থাকবে কেন যুক্ত থাকবে তাদের এক্সটার্নাল নলেজগুলি আমার এই লাইনের ভিতরে দরকার হয় এই জন্য আমরা এখানে এটাকে লাইন এন্ড স্টাফ বলছি পড়ো সেন্টেন্সটা পড়ো Essentially, it consists of the addition of functional specialists to the simple line organization. মানে কি এটা হচ্ছে এসেনশিয়ালি মানে সাধারণভাবে বা বাস্তবিকভাবে বা প্রয়োজন বোধে এটাকে কি করা কনসিস্ট অফ এডিশনাল অতিরিক্ত কাউকে আমি অতিরিক্ত স্পেশালিস্ট এক্সপার্ট জি স্যার আমি আইনা ঢুকাই দিই যেমন আমরা জানি আমাদের মন্ত্রণালয় আছে মন্ত্রণালয়ের চিফ তিনি ওনার নাম কি মন্ত্রী এই মন্ত্রীর সাথে অনেক মন্ত্রণালয় দেখবো যে আমার সাথে একটা পজিশন আছে নাম কি প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রী তো সবার চিফ মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে আরেকটা পজিশন থাকে কোন কোন মন্ত্রণালয়ে সচিব সেক্রেটারি প্রতিমন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী থাকে অ্যাডভাইজার থাকে অ্যাডভাইজার এখানে অ্যাডভাইজার বলতে বা প্রতিমন্ত্রী বলতে পারো তারা এডিশনাল স্টাফ হিসেবে কাজ করবে এবং এটা আমরা বলছি এখানে অ্যাডভাইজার হিসেবে যারা থাকে অনেক মন্ত্রণালয় আছে না অ্যাডভাইজার আছে না
ওই অ্যাডভাইজার গুলি হলো এখানে স্পেশালিস্ট হিসেবে কাজ করবে। আর অর্গানাইজেশনে তুমি যদি একটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ করার জন্য একটা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট তুমি রাখতে পারো, তাকে রাখতে পারো না, হায়ার করতে পারো। তারা এখানে এসে তাকে ওই ব্যাপারে ফাইন্যান্সিয়াল ব্যাপারে বা টেকনিক্যাল নলেজের ব্যাপারে টেকনিক্যাল স্পেশালিস্ট রাখতে পারো। সে তোমার টেকনিক্যাল নলেজগুলো তোমাকে হেল্প করবে। এটাই হচ্ছে কনসিস্ট অফ দি এডিশনাল ফাংশনাল পারসন, নর্মাল লাইনের উপরে। এবং স্টাফের ফাংশন কি দিয়ে দিছে এই যে পড়ো, একই স্টাফের ফাংশন কি? স্টাফ ওয়ার্কটা কি বলো? It is a part of managerial work that an executive assigned to someone outside the executive assigned to someone outside the chain of command, এই যে নরমাল চেইনের বাইরে থাকে। এই যে বলছে কি বলছে, স্টাফ মেম্বারস আর কনসার্ন উইথ thinking, মোর অফ thinking, সে শুধু অ্যাডভাইস করবে, চিন্তা করবে তার ওই স্পেশালিস্ট নলেজের মাধ্যমে, কেন এটা হবে, কেমনে হবে, কি হবে, কি হবে। অর্থাৎ তার ফিজিক্যাল বা অন্যান্য কাজ করার দরকার নেই, সে এখানেই অ্যাডভাইস দিয়ে দেবে। এই ধরনের টাইপ অফ স্টাফ গুলি হতে পারে। পিছনে ব্যাক কভার বাংলাদেশি আমাদের দেখতে কেমন হবে ওই জানি, এই স্টাফটা এরকম ভাবে বাইরে থাকবে। সে এই স্টাফ বাদ দিলে কি থাকলো? স্টাফ বাদ শুধু লাইন অর্গানাইজার। ভেরি গুড, লাইন। এই স্টাফ এখানে একটা দিছি, স্টাফ আর একটা এখানে থাকতে পারে, বা একটা থাকতে পারে অন্য জায়গায়, এখানে থাকতে পারে। এই এ সুপারভাইজারের জন্য আরেকজন থাকতে পারে এই কাজটার জন্য। সুপারভাইজার এ জানি না কোনো একটা স্পেশালাইজড কাজ সে করবে, ডিজাইনের কাজ করতে পারবে বা ওটা কিছু করতে পারবে, যে কোনো জায়গায় থাকতে পারবে। এটি এখন বলা হচ্ছে। সুতরাং এটার অ্যাডভান্টেজ আছে অনেকগুলি, ডিসঅ্যাডভান্টেজ আছে, তোমরা কিন্তু দেখে নিবে। এইগুলি পরে নিবে, কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পরীক্ষা থাকতে পারে। আমি এখন পরে এখন দিইনি। জি স্যার। এইরকম দেখা সোজা কথা, আমি এরকম দেখাচ্ছি যে প্রেসিডেন্ট এটা লাইন অর্গানাইজেশন, স্টাফের ফাংশন হলো এখানে যে সেই স্টাফ ম্যান স্পেশালিস্ট, সে এই জায়গা দিয়ে তাকে এখানে অ্যাসিস্ট করতে পারবে, প্রেসিডেন্টকে অ্যাডভাইস করতে পারবে। এখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে সে তার ফাইন্যান্সিয়াল, তার মানে এটা ফাংশনাল অথরিটি। এই যে হলো ফাংশনাল অথরিটি, অর্থাৎ এই লাইনটা এই কালারটা মনে করতেছে তার ব্যাকগ্রাউন্ডের লোক। কোন ব্যাকগ্রাউন্ডের লোক? সে ফাংশনাল, এখানে ফাংশনাল অথরিটি মানে সে ওই ব্যাকগ্রাউন্ডের স্পেশালিস্ট। সে কোন ব্যাকগ্রাউন্ডের লোক? সে বুঝি না এটা ফিনান্সের, এটা স্যার এটা ফিনান্সের লোক, সে ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট। সে ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট হিসেবে সেই জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্টের লাগে তার ডাইরেক্ট যোগাযোগ আছে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট। আর এই ফাইন্যান্স ব্যাটারে এই ডিস্ট্রিক্ট ম্যানেজারকেও সে হেল্প করে, তার কাছেই করবে। এইটা হলো তার ফাংশনাল অথরিটি, তার ব্যাকগ্রাউন্ড। আর এটা হলো জেনারেল অ্যাডভাইস এন্ড অ্যাসিস্ট্যান্ট সবসময়। আর এই সমস্ত জায়গার মধ্যে সে জেনারেল অ্যাডভাইস দিবে রিগার্ডিং দ্য ফাইন্যান্সিয়াল ম্যাটার। তো এইভাবে আমাকে লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশন শো করতে পারে। লাইনের ডেফিনেশন দেওয়া আছে, লাইনগুলি খুব ইম্পর্টেন্ট, স্টাফগুলি ইম্পর্টেন্ট দেওয়া আছে খুবই। কখন তুমি স্টাফ মেম্বার ইউজ করবা দেওয়া আছে এখানে, ওকে, খুবই ইম্পর্টেন্ট, এটা পড়ে নিব। এবং অনেকগুলি রিলেশনশিপকে ব্যবহার স্টাফ ম্যানেজার হতে পারে। সবচেয়ে ডেঞ্জারাস হলো এটা যখন তখন তুমি ইউজ করলে হবে না, এবং করলেও খুব কেয়ারফুলি ইউজ করবা। এখানে বলছে প্রবলেম ইন ইউজিং স্টাফ মেম্বার। অনেক সময় ভালোর জন্য আনবা, হবে ঠিক উল্টা হইতে পারে না? জি স্যার। আইটা দেখা যাচ্ছে সেই সব অথরিটি দখল করে বসে। এই জন্য বলছে অনেক সময় ভেরি ভেরি রিস্কি। এই জন্য বলছে কি কি প্রবলেম হবে এগুলি খেয়াল করো। প্রবলেমস ইন ইউজিং স্টাফ, আমরা এটা পরীক্ষা থাকতে পারবে অন্যভাবে, যে কখন তুমি স্টাফ ম্যাম ইউজ করলে তার ইমপ্লিকেশন গুলি কি, স্টাফ ম্যাম ইউজ করার জন্য তার আউটকাম কি হইতে পারে। এরকম প্রশ্ন দিলে কিন্তু তখন আমি বললাম নাকি প্রবলেম থাকে, তুমি সবই বললাম। বুঝতেছো কি প্রশ্ন? জি স্যার। এখানে বলছে বেগ ডেফিনেশন, আনক্লিয়ার ডেফিনেশন, তার ডিউটি রেসপন্সিবিলিটি কোনো স্পেসিফিক ক্লিয়ার ডেফিনেশন নাই। সুতরাং যে যা খুশি তাই করতে পারে, এটা অনেক সময় মিন করবে সে। অনেক সময় খুব ভালো স্টাফ পাওয়া যাবে না, যে স্ক্যারসিটি, ভালো স্টাফ মেম্বার পাবে না। অনেক সময় মিক্সিং হয়ে যাবে, তার কাজ আর অরিজিনাল কাজ একসাথে হয়ে যাবে। অনেক সময় ডেঞ্জার অফ আন্ডারমাইনিং দ্য রানার, তোমাকে মেইন বসকে সে আন্ডারমাইন করবে, মানে ডিসরিগার্ড করবে, রেসপেক্ট করবে না, মানবে না। বুঝছো? এই সমস্যাগুলি এই প্রিন্সিপাল গুলি পড়ে নিবা। এগুলি দেখো স্প্যান অফ কন্ট্রোল।
এটা আমরা গতকাল বলছিলাম বা প্রথম দিনে বলছিলাম স্প্যান অফ কন্ট্রোল কি বলছিলাম না? স্প্যান অফ কন্ট্রোল হলো তোমার এই যে আমরা এক একটা স্টাফের মধ্যে পড়লাম এটা কতক্ষণ শেষ হয়েছে বুঝতেছি না তো। এই যে এখানে বললাম এইখানে ডিস্ট্রিক্ট ম্যানেজারের আন্ডারে কয়জন? 3 জন স্যার। 3 জন। প্রোডাকশন সেলস। এখন এইটাই বলছে এটা হলো স্প্যান। এই ডিস্ট্রিক্ট ম্যানেজার কয়জনকে সুপারভাইজ করতেছে? 3 জন। আর এখানে লোক কয়জনকে সুপারভাইজ করে? 2 জন। একজনকে ডিস্ট্রিক্ট ম্যানেজার। আর এই লোকের আন্ডারে হয়তো আরো 10টা 20টা লোক থাকতে পারে। এখানে হয়তো এই যে এই প্রত্যেকটা আন্ডারে কতজন লোক থাকতে পারবে এইটা হলো স্প্যান অফ কন্ট্রোল। বুঝছো? এই যে স্প্যান অফ কন্ট্রোল। স্প্যান অফ কন্ট্রোল হলো নাম্বার অফ পিপল এফেক্টিভলি, আমি এখানে লিখি নাই, হয়তো দেখে নিবা। The number of people that a supervisor, boss বা executive can effectively supervise. তুমি কতজন লোককে effectively supervise, চিফ ইঞ্জিনিয়ার কতজন লোককে সুপারভাইজ করতে পারে, একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কতজন লোককে সুপারভাইজ করতে পারবে, একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কতজন লোককে সুপারভাইজ করতে পারবে। এইটা হলো স্প্যান অফ কন্ট্রোল। বুঝছো? জি স্যার। এইটা মনে রাখবে। এবং এই কতজন করতে পারবে তার কতগুলি ফ্যাক্টর আবার এখানে বলছে, ফ্যাক্টর আবার মনে রাখো ফ্যাক্টর। ঠিক আছে, কয় নম্বর ফ্যাক্টর বললাম? কয় নম্বর ফ্যাক্টর বলছি আজকে? স্যার প্রথমত শুরু করছি ডিপার্টমেন্টেশনের ফ্যাক্টর 3টা স্যার। হ্যাঁ, পরবর্তী ডেলিগেশন। এখন করলাম এখন হচ্ছে ফ্যাক্টরস অফ স্প্যান অফ কন্ট্রোল। স্প্যান অফ কন্ট্রোল। স্প্যান, আরে বিমের স্প্যান আছে না, কত লোক লম্বা হবে বিমের স্কেল? জি স্যার। স্প্যান করো না, এটা হলো কতগুলো লোকটা তুমি সুপারভাইজ করবে, এইটাই হলো ম্যাডাম সিম্পল। তাহলে এটা ডিপেন্ড করতেছে তুমি কি কি এই জিনিসগুলো, টাইম টু সুপারভাইজ, কতটুকু সময় দিতে পারবা, ভ্যারাইটি অফ কাজের ধরন কি, কাজ কি রিপিটেটিভনেস কি, সেন্ট্রালাইজ কিনা ডিসেন্ট্রালাইজ কিনা, স্টাফ অ্যাসিস্ট্যান্ট প্রোভাইডেড করে তার সঙ্গে তার কিছু সাহায্য দিছো কিনা না দিছো, বা এটা জিওগ্রাফিক্যালি দূরে কিনা, মানে এক অফিসে খালি হেড অফিস না, লোকাল অফিস আছে কিনা, আমরা বলছি রিজনাল অফিস আছে কিনা, আছে না এগুলা? জি স্যার। এগুলো জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন আর কি। অ্যাবিলিটি টু সাপোর্ট আর সুপারভাইজারের সক্ষমতার উপরে ডিপেন্ড করতেছে যে কতটুকু সে সুপারভাইজ করতে পারবে। আমার মনে হয় এই পর্যন্ত আমরা ম্যানেজমেন্টের চ্যাপ্টার শেষ করতে পারি। লাস্টে হলো এটা হলো ম্যাট্রিক্স অর্গানাইজেশন। এটাই হলো নর্মালি প্রজেক্ট অর্গানাইজেশনের মতো এরকম ভাবে, প্রজেক্ট অর্গানাইজেশন যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করার জন্য তৈরি করা, টেম্পোরারি একটা সেটআপ তৈরি করা। প্রজেক্ট প্রজেক্ট মানে কি? প্রজেক্ট মানে কি? প্রজেক্ট মানে হচ্ছে স্যার যে কোনো একটা মানে কাজ তো এটা মানে সবগুলো আর কি যা মানে আমরা ধাপে ধাপে যেই কাজটা করি আর কি সব পরিকল্পিতভাবে একটা সংক্ষিপ্ত সময়ের জন্য একটা অর্গানাইজেশন। পিউ স্যার একটা সংক্ষিপ্ত সময়ের জন্য কাজ। পদ্মা ব্রিজ কি আজীবনের জন্য অর্গানাইজেশন থাকবে? না স্যার, এটা কনস্ট্রাকশন পিরিয়ডের জন্য একটা অর্গানাইজেশন, তারপরে এটা নরমাল ডিপার্টমেন্টে চলে যাবে সেপারেট ডিপার্টমেন্ট। মেট্রো রেল এখন যে বা কাজকর্ম চলছে এটা কি আজীবন থাকবে? না স্যার, প্রজেক্ট পিরিয়ডে এটা বলে প্রজেক্ট, এটা বলে ম্যাট্রিক্স টেম্পোরারি। বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে একটা স্পেশালাইজ পজিশন তৈরি করা। এই জন্য বলছি দেখো নর্মাল অর্গানাইজেশন থেকে বিভিন্ন লোকদেরকে নিয়ে আমি প্রজেক্ট এ বানাবো, প্রজেক্ট বি বানাবো, প্রজেক্ট সি, তার একটা ছিল এই ম্যাট্রিক্স অর্গানাইজেশন মোটামুটি বলা হয়। কম্বিনেশন অফ দি ট্রেডিশনাল অর্গানাইজেশন এবং আরো এক্সটার্নাল কিছু স্পেশালাইজড কম্পিটেন্ট লোকদেরকে নিয়ে আমি এটাকে বিভিন্ন ক্যাটাগরি লোক নিয়ে আমি প্রজেক্টটাকে চালাবো কাজটা করার জন্য। ম্যাট্রিক্স অর্গানাইজেশন আমরা এই পর্যন্ত প্রজেক্ট ম্যানেজমেন্ট শেষ। আমি এখন দ্বিতীয় ইয়েতে আসতে চাই। এটা তো না, এই হিউম্যান ফ্যাক্টরটা এর ভিতরে আছে, কিন্তু মনে রেখো এই শীটের ভিতরে হিউম্যান ফ্যাক্টর রয়ে গেছে, মনে রেখো। আমরা এই পর্যন্ত আমাদের ম্যানেজমেন্ট শেষ, ওই যে ম্যানেজমেন্ট প্রজেক্ট কনসেপ্ট শেষ। আর এই হিউম্যান ফ্যাক্টরটা আমরা পরে পড়াবো। এটার মধ্যে আছে আলাদা দিক, এটা রাইখা দিবা, মনে রাখবা, মনে রাখো এটা হিউম্যান ফ্যাক্টর কিন্তু পরে পড়াবো আমরা।
আমরা এখন কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে যাচ্ছি, আজকে যেটা দিছি শীটটা দেখি, আমি ডাউনলোড করে নিই, তোমরা 2 মিনিট থাকো। তাহলে ম্যানেজমেন্ট কনসেপ্ট শেষ হলো। জি স্যার। যারা আমি নিয়ে আসি। জি স্যার। মাসুম, জি একটু আগে যে শীটটা পড়াইলো, হ্যাঁ এই শীটটা অ্যাকচুয়ালি কবে দেওয়া হয়েছিল একটু দিতে পারবা? এটা অনেক আগে গ্রুপে আসছে, দেখো। আজকে আরো পড়া। হ্যাঁ হ্যাঁ। মাসুম মাসুম, জি আমি তোমার ধরা খাই গেছি মামা। আচ্ছা হুন, আমি কই এই পরে যারা এই পরীক্ষা দিবেন, ঠিক আছে, এই গ্রুপের মধ্যে কেউ আর কি লিখেন না, এই আনসার শিট জমা টমা যদি দিয়ে পারে না, মাসুমের কাছে দিবেন। কেউ না কেউ চায় না যে হ্যাঁ আমি এটা লিখছি তুই কি লিখছস, এরকমও কেউ বললেন না, ঠিক আছে। এটা কিন্তু গত ক্লাসে, যেহেতু আমি ওই গ্রুপে 2 জন স্যার আছে, আপনারা তো সবাই জানেন। আচ্ছা ঠিক আছে। আশিক স্যার আর কোন স্যার? আর আছে তুই ফার্স্ট আর বলিস, সুব্রত স্যার। বললে সমস্যা হইতো না। একজন যদি কোন স্যার এসে কাজ ঠিক করতে আসে, সবাই যে যার মতো কথা বলতেছিল। হ্যাঁ, আর এই যে এই ইয়াতে 2 জন স্যার আছে, ডিন স্যার আছে, আর হচ্ছে আইটি ডিপার্টমেন্টের হেড স্যার, মানে এই গ্রুপের পুরা মানে ইয়া করা স্যার আছে। যারা আমার ইয়েটা পাইতেছি না কোথায়, ওই যে এটা আমরা এখানে যাবো। ঠিক আছে, এটা বলো। পাইছো? জি স্যার, আমরা আসছি স্যার। না, এটা বাইরে পাইছো? এখনো আসেনি। না স্যার, এখনো শেয়ার হয় নাই স্যার। আচ্ছা, আগেরটা ক্লোজ করতে হবে আমাদের। আসছে? আসছে? জি স্যার, আসছে। পাইছো? জি স্যার। জি স্যার। জি স্যার। দেখা যায়? জি স্যার। জি স্যার। স্পষ্ট দেখা যায় না? স্যার আসলে ওই যে আমরা জুম করে নিলে স্পষ্টই দেখতে পাইতেছি। এখন হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে এখন? জি স্যার। জি স্যার। ঠিক আছে না? জি স্যার। এখন ভালো। ঠিক আছে তাহলে। জি স্যার, আসছে। তার মানে আজকে কয় ক্লাস? 3 নম্বর। জি স্যার, 3 নাম্বার ক্লাস। কয়টা ক্লাস পাবো আমরা? আমাদের টপিক তো অনেক, কয়টা ক্লাস পাবো? স্যার আমাদের কি মানে যেহেতু আমরা 1 মাস স্যার এমনিতেই চলে গেছে, এখন মানে আমাদের এই সেমিস্টার কি 3 মাসে হবে না 4 মাসে হবে, ওইটা তো এখনো স্যার আমরা জানি না। তো 1 মাস আগে শুরু করা ছিল না আমাদের? না স্যার, ওই যে আমাদের তো এপ্রিল মাসে সেমিস্টার শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মে মাস তো আমরা পুরাটাই মানে গ্যাপ গেছিল, মানে কারোরই কোনো। আমাদের ক্লাস শুরু করার কথা ছিল অরিজিনালি স্যার মে মাসের থেকে শুরু করার কথা ছিল, মে মাসের 10-15 তারিখ থেকে স্যার। তাই? জি স্যার। মানে আমরা 1 মাস না 3 সপ্তাহ পিছিয়েছি নাকি? জি স্যার, 3 সপ্তাহ পিছিয়ে গেছে। আমরা আলোচনা করব, আমাদের মনে হয় যে তোমাদের টাইম যাতে না লাগে সেই চেষ্টা করতেছি আমরা। যতটুকু পারি আগায় নিয়ে যায় কিনা। তো রেজাল্ট এখন তো পরীক্ষা যদি অনলাইনে হয় তাহলে পরীক্ষার সময় আর নষ্ট হবে না। জি স্যার।
এটা সময় বাচ্চা দেখো, আশা করা যায় তোমার বেশি লস হবে না, ডুয়াল সেমিস্টার বেশি লস হবে না। জি স্যার, তাদেরই প্রবলেম। তাদের কেন প্রবলেম হয়? তাদের জুলাই মাসে লাগার কথা না? স্যার জুলাই মাস থেকে কিন্তু এসে তারা তাদের তো এই যে এই মাস থেকেই শুনতেছি রেজিস্ট্রেশন করতে বলতেছে। হ্যাঁ সেই তো, রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে রেজিস্ট্রেশন করতে হবে, সময় লাগে। তো যাই হোক দেখা যাক, আমি 3 নম্বর ক্লাস যেহেতু এটা হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, আরো অল্প ফাস্টার দেবো। আমি মেইন জিনিসটা সময় নিচ্ছি একটু বেশি, তোমার ডেলিগেশনের এখানে সময় নিচ্ছি, প্রথম ক্লাসটা সময় নিচ্ছি বোঝানোর জন্য। তা আমার মনে হয় তোমরা অনেকটা ক্লিয়ার হয়েছো এই সাবজেক্টের মূল ফিলোসফি কি, অনেকটা ক্লিয়ার হয়েছে না? জি স্যার। যেহেতু ক্লিয়ার হয়েছে, এখন আমাদের খালি ধাপে ধাপে কাজগুলো একটু খেয়াল করে নেওয়া। এই জন্য আমরা এখন এই ম্যানেজমেন্ট কনসেপ্টটা যেহেতু শিখছি, এখন আমরা এটাকে কোথায় অ্যাপ্লাই করব? আমাদের কর্মক্ষেত্রে বা কনস্ট্রাকশন। কি কনস্ট্রাকশন? কনস্ট্রাকশন প্রজেক্ট। জি স্যার। প্রজেক্টের কিন্তু কি প্রজেক্ট? কনস্ট্রাকশন প্রজেক্ট। কনস্ট্রাকশন প্রজেক্ট। কি কনস্ট্রাকশন? প্রজেক্ট কনস্ট্রাকশন। প্রজেক্ট কনস্ট্রাকশন। সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট কনস্ট্রাকশন। সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, গুড। তো এই যে আমি রেফারেন্স দিয়েছিলাম, কতগুলো বইয়ের রেফারেন্স দিয়েছিলাম, খেয়াল আছে? জি স্যার। বইয়ের রেফারেন্স দিয়েছিলাম প্রথম ক্লাসে। জি স্যার, প্রথম ক্লাসে বলছিলেন স্যার। প্রথম ক্লাসে রেফারেন্স দিয়েছিলাম। ওই বইয়ের মধ্যে একটা বই ছিল, বীরের একটা বই ছিল, ইন্ডিয়ান রাইট, খেয়াল আছে? জি স্যার। এই বই থেকে এই চ্যাপ্টার দেওয়া আছে তোমার কাছে। এইটা হলো সামারি, কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের সামারি হলো এই ডায়াগ্রাম থেকে। পড়ো কিছু, প্রথম ডায়াগ্রামটা কি? টু ইন্টারপ্রেট কনস্ট্রাকশন ড্রয়িংস। গুড। কে বলছো এটা? কে কে বললা? নাম কি? স্যার মুকাররম বলছি স্যার। মুকাররম? জি স্যার। ভেরি গুড। তুমি প্রথম ছাত্র যে প্রথমে এই সেন্টেন্সটা পড়তে পারছো। এই পর্যন্ত আমি কোন ছাত্ররে দিয়ে এটা পড়াইতে পারলাম না, কইতেই পারে নাকি? কেন স্যার? এটা তো এই ড্রয়িংটাতে তুমি তো কইলা ড্রয়িং, এই ড্রয়িং যে ড্রয়িং এর অ্যাব্রিভিয়েশন কেউ কইতে পারলো না? সিভিল ইঞ্জিনিয়ারিং ছাত্র, ইউআইটিএস। অটোক্যাডে তো ড্রয়িং করলে এটা তাহলে কথা। তাইলে কনস্ট্রাকশন দিয়ে তো এটা কনস্ট্রাকশন বোঝাচ্ছে, এটা বলতে পারে না। তো এটা তো দরকার। তো ইন্টারপ্রিটেশন মানে কি? ইন্টারপ্রেট মানে ড্রয়িংটাকে বোঝা। তোমার আমার আমার ল্যাঙ্গুয়েজ কি? ড্রয়িং। সিভিল ইঞ্জিনিয়ার যদি ড্রয়িং না বুঝে তাহলে তো শেষ। ড্রয়িং না বুঝতে পারলে কাজ করবে কেমনে? তাহলে প্রথমেই তোমার ডকুমেন্টেশনে যে ড্রয়িং থাকবে, ইন্টারপ্রিটেশন, এটা নিয়ে বোঝা, এটা অর্থ, এটা কি মিন করছে, ইন্টারপ্রিটেশন ড্রয়িং, এটা দিয়ে আমি শুরু করছি। তারপরে বলো টু ইন্টারপ্রেট কন্ট্রাক্ট ডকুমেন্ট। কন্ট্রাক্ট ডকুমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা কি ডকুমেন্ট? কন্ট্রাক্ট ডকুমেন্ট, অর্থাৎ যে ডকুমেন্টের আওতায় কাজগুলি করা হয়, তাই তো নাকি? জি স্যার। এর সিম্পল ড্রয়িং নাম কি? টেন্ডার ডকুমেন্ট। জি। তার জন্য দেওয়া হয় কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার। তারপরে কি করতে পেরেছে? টু প্ল্যান, অর্গানাইজ এন্ড কন্ট্রোল প্রোগ্রেস কনস্ট্রাকশন ওয়ার্ক। আমরা কি প্ল্যান করব কেমনে, অর্গানাইজ করব কেমনে, কন্ট্রোল করব কেমনে, প্রসেস না এগুলো করছি না? জি স্যার। আমরা ওই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করব। তারপরে টু ইন্সপেক্ট এন্ড কন্ট্রোল কোয়ালিটি। ভেরি গুড। তাহলে তো হইছে, এই যে এইগুলো আমার ধাপ, এক ধাপ। তারপরে নিচে আসো, প্রিন্সিপাল অফ কন্ট্রাক্ট ওয়ার্কিং এন্ড কমপ্লিশন ড্রয়িং। প্রিন্সিপাল অফ কন্ট্রাক্ট ওয়ার্কিং এন্ড কমপ্লিশন ড্রয়িং। ভেরি গুড। তারপরে জেনারেল এন্ড স্পেশাল কন্ডিশন অফ কন্ট্রাক্ট। যে কন্ট্রাক্ট থাকবে, দেখবা তোমাদের অনেকে কন্ট্রাক্ট নিয়ে ডিল করো, দেখবা স্পেসিফিক জেনারেল কন্ট্রাক্ট আছে, ক্লজ আছে, আইপি আছে, এই কি বলে কন্ডিশন গুলি আছে, সেগুলো দেখবা। তারপরে এটার মধ্যে আছে লেবার লস এন্ড অ্যাক্ট এন্ড স্পেসিফিকেশন। হ্যাঁ তাই তো। তারপরে প্রিন্সিপাল অফ প্ল্যানিং, অর্গানাইজিং, কন্ট্রোলিং। পড়ছি না আমরা? জি স্যার। আরো বেশি পড়ছি এর থেকে। তারপরে প্রিন্সিপাল অফ ইন্সপেকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল, আমরা এগুলো পড়বো আরো ভবিষ্যতে। তো আমরা এই 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 ভিতরে আমরা আছি সব নাকি? এর ভিতরে আমরা আছি। জি স্যার। তাহলে আমরা যে চিন্তা ভাবনাগুলো করছিলাম সেইটাকে সুন্দর করে একটা সামারি করে একটা ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি, যাতে এই ডায়াগ্রাম থেকে আমার পুরা কনস্ট্রাকশন সেক্টর থেকে বোঝানো হয়েছে ক্লিয়ারলি আমার কাজগুলি কি। তারপরে বলো
ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড স্ট্রাকচার। হ্যাঁ ওইটা। তার আগে আছে লেবার 10 এর নিচে স্যার। হ্যাঁ তারপরে যাও থার্ড লেভেলে যাও, লেবার লজ এন্ড অ্যাক্টস। হ্যাঁ এই লেবার লজ এন্ড অ্যাক্টস, তুমি কাকে কিভাবে এমপ্লয় করতে পারো, কাকে কিভাবে কাজ করাতে পারো, তার সেফটি রিকোয়ারমেন্ট কি, তার নিজের রিকোয়ারমেন্ট গুলি কি 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 কতটুকু কত ঘন্টা কাজ করাতে পারো, কি না আছে না আছে, তার হেলথের কি অবস্থা আছে, সব কিছু এটা খেয়াল রাখবা। তারপরে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। হ্যাঁ ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড, এই ওয়ার্ক ব্যাকগ্রাউন্ডেই সেকশন পড়াচ্ছে ওই যে তার নিচে যাও দেখো ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড নিচে কি পড়াচ্ছে, বার চার্ট টেকনিক। বার চার্ট টেকনিক, তারপরে নেটওয়ার্ক টেকনিক, তারপরে পার্ট সিপিএম। এই জিনিসগুলি কে পড়াচ্ছে তোমাকে? আশিক স্যার। এইগুলি পড়াচ্ছে, রিসোর্স শিডিউলিং এগুলি পড়াচ্ছে, ওকে ডায়াগ্রাম দেয়া ক্রিটিক্যাল পাথ দিয়া, ওই সিপিএম ক্রিটিক্যাল পাথ মেথড, প্রজেক্ট মেথড এগুলি পড়াবে স্যার এই লাইনটু। তারপরে সিস্টেমস কনসেপ্ট, পুরো সিস্টেমের ভিতরে তোমাকে নিয়ে। তারপরে সাইট অর্গানাইজেশন এন্ড জব লেআউট। হ্যাঁ এই সাইট অর্গানাইজেশন করবা, জব লেআউট, জব ডেসক্রিপশন দিবা। তারপরে সেফটি মেজার্স। তারপর হচ্ছে নর্মস এন্ড চেকলিস্ট। এই যে চেকলিস্ট, ইন্সপেকশন করার জন্য কিছু চেকলিস্ট থাকবে, কি কি তুমি কখন কোন স্টেজে কি চেক করবে। জি স্যার। তারপরে স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপলস। এখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, ডাটা রেকর্ডিং করবা, ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম করবা, হিস্টোগ্রাম ডায়াগ্রাম করবা, টাইম ডায়াগ্রাম, এগুলো ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম করবা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম করবা, নরমাল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করবা, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স অ্যাপ্লাই করা। বলছি আমি ম্যানেজমেন্টের তৃতীয় ধাপ, থার্ড অ্যাপ্রোচগুলি পড়ছি না, প্রোডাক্টিভিটি, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। থার্ড অ্যাপ্রোচ হলো রেশনালাইজেশন মডেল, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, আইটি, কম্পিউটার, এগুলো সব। তাহলে দেখো নিচে দাও পার্টস এবং এগুলো পড়ো। কমিউনিকেশন এর যেমন আসলে কমিউনিকেশন কন্ট্রোল কস্ট কন্ট্রোল, তারপর কন্ট্রল প্রোগ্রেস, লিডারশিপ এন্ড হিউম্যান রিলেশন। এই খুবই ইম্পর্টেন্ট, লিডারশিপ হিউম্যান রিলেশনস। এই জিনিসগুলির বাইরে আর কোনো টপিক নাই, কোনো সেকশন নাই, বুঝছো? জি স্যার। আর আমরা সবগুলো আলোচনা করছি সব এর সাথে স্যার ম্যাক্সিমাম আলোচনা, সবগুলো আলোচনা করা গেছে স্যার, অনেকগুলো সবগুলো আলোচনা করছি প্রথম ক্লাস, দুই ক্লাস সব। জি স্যার। একটা বাদ দিইনি, বাদ দিছি, বলো কোনটা বাদ দিছি, বলো কোনটা বাদ দিছি। এখন এই হলো, এই যে বলছে লার্নিং, ফিলেক্স এখানে লার্নিং হিউম্যান না, ওখানে এটা হেডিংটা কি? লার্নিং স্ট্রাকচারস অফ কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বুঝতে গেলে লার্নিং এই জিনিসগুলিকে বোঝানো হয়েছে। বাস তুমি কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বুঝে পড়ছো, আর কিছু কথা ঠিক নেই। এবার আমরা একটু আগাই নেই, ডেফিনেশন দিব। পড়ো ডেফিনেশনটা। দিস কভারস এ comprehensive and practical construction management training. Practical construction management training. Management training. Comprehensive and practical construction management training. এবং কি নিয়ে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কি করে দেখো, it mainly deals with the construction management techniques, construction project and site management, personal management and the use of plant and materials in construction. সব এগুলি আমরা সব কিছু। হ্যাঁ, it is desired that the students are familiarized with construction procedures, problems and techniques which they will face when working in the construction industry. Very good. তাহলে এই হলো ডেফিনিশন। আমি যদি ডিফাইন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট তাহলে কি করবা? It mainly deals, স্যার এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট টেকনিক্স। আমি তো ডেফিনিশন দেই, ডিফাইন ম্যানেজমেন্ট, define construction management, explain the terms management, administration, construction management, project management. এগুলো কিন্তু খুব ফান্ডামেন্টাল প্রশ্ন। তাহলে পারবা? জি স্যার। হ্যাঁ পারতে হবে। ম্যানেজমেন্ট কি, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট কি, অ্যাডমিনিস্ট্রেশন কাকে বলে, এগুলো আমরা পড়াইছি না? জি স্যার। এখন আমরা কনস্ট্রাকশন কাজ বলতে কি বুঝি, এই সবই বোঝা যায়, বলো। reconstruction, rehabilitation, betterment, periodic maintenance, routine maintenance. এই সবই আমার কনস্ট্রাকশন হতে পারে। মেইনটেনেন্স কাজ মানে
এটা বাইরে না, কিন্তু মেইনটেনেন্সের প্রজেক্ট আছে। রোড রিহ্যাবিলিটেশন এন্ড মেইনটেনেন্স প্রোগ্রাম, রাস্তা রোডস এন্ড হাইওয়ে যে বিশাল হাজার হাজার কোটি টাকা প্রজেক্ট হয়। জি স্যার। 300 কিলোমিটার রাস্তা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, বেটারমেন্ট প্রোগ্রাম। এই যে বলছে রিহ্যাবিলিটেশন কোন কোন প্রজেক্টগুলি হবে? রোড, এখন যে ড্যামগুলি হয়েছে ধ্বংস হয়ে গেল এই যে সাইক্লোনে, ব্রিজ ধ্বংস হয়ে যাচ্ছে, বিল্ডিং ধ্বংস হয়ে যাচ্ছে, তো সবগুলি কিন্তু তোমার এই রিহ্যাবিলিটেশনের ভিতরে পড়ছে। তো স্টেজেস গুলি দেখি। ব্রিফিং স্টেজেস, ব্রিফিং স্টেজ, ডিজাইন স্টেজ, স্টেজ কনস্ট্রাকশন, এখন এই যে স্টেজ, এগুলো ওই বইয়ের মধ্যে আছে, দেখবা একটা চ্যাপ্টার দিছে, এটা বইয়ের ভিতরে আছে। এইগুলো তোমার ওই যে ধীরের বই থেকে দেওয়া আছে। বিভিন্ন স্টেজ আছে কনস্ট্রাকশনে। প্রথম স্টেপটা কি? ব্রিফিং স্টেজ। এই এটাকে প্রথম ব্রিফিং বলা হয়। প্রজেক্টটা কি, একটা ওভারঅল একটা গ্লিম্পস, একটা আইডিয়া দেওয়া হয়। তারপরে ডিজাইনিং স্টেজ, ডিজাইন। ব্রিফিং এর স্টেজের ভিতরে তোমার প্রিলিমিনারি স্টেজ, ডিটেইল স্টেজ, সার্ভে টার্ভে সবগুলো ভিতরে আছে। ডিজাইন, তারপর ডিজাইন, তারপরে টেন্ডারিং স্টেজ, তারপরে কনস্ট্রাকশন স্টেজ, তারপরে কমিশনিং মানে শেষ করে ওপেন করলাম মানুষের জন্য, পাবলিকের জন্য ওপেন। এটা জাস্ট দেখানো হয়েছে কোনটার পরে কোনটা কি হবে। প্রত্যেকটা মাঝে তোমার লিডারশিপ দরকার। জি। আচ্ছা, না জানো হ্যাঁ হয়েছে নাকি আবার? না স্যার, এখানে ক্লিক করেন একবার স্যার, ক্লিক করলে হবে। ভিতরে স্যার ঠিকই তো আছে স্যার, ভিতরে একবার ক্লিক করেন। হ্যাঁ, দেন উইল। না দিলাম তো, তাহলে এটা না ডিজাইন দেখি। হ্যাঁ ঠিক আছে। জি। হ্যাঁ ব্রিফিং স্টেজ। তারপরে এলো কি দেখো, এক্সিকিউশন মেথডস। জি। তারপরে কেমনে কেমনে করবা কাজটা? ছোট ছোট কাজ হলে কি করবা? ইন হাউস প্রজেক্ট, ইন হাউস। তুমি নিজের লোক বল দিয়েই নিজে নিজে টুকিটাকি কাজ করে ফেলতে পারো না? জি। আবার বড় কাজ হলে প্রজেক্ট ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন কন্ট্রাক্ট দিবা, বিউটি দিবা। বিউটি মানে কি? বিল্ডিং অপারেট এন্ড ট্রান্সফার। হ্যাঁ, এক্সাম্পল দাও দিয়ে একটা প্রজেক্টের। যারা আমি একটা লিজ দিয়ে দিলাম, যাত্রাবাড়ি ফ্লাইওভার দেখছো তো? জি। জি স্যার, মেয়র হানিফ ফ্লাইওভার। এটা মিডল ইস্টের কোম্পানি থেকে দেওয়া হয়েছে লিজ। এটা বলছে সে বিল করবে, এই যে বিল তার নিজের টাকা দিয়ে খরচ করে বিল করবে। তারপরে কি করবে? অপারেট করবে। সে নিজে অপারেট করবে, কয়েক বছরের জন্য খাবে, তারপরে ট্রান্সফার করে দেবে, তারপর সরকারের কাছে ট্রান্সফার করবে। এটা কি দেওয়া হলো যে পার্টনারশিপ, আমরা বলি না গভর্নমেন্ট প্রাইভেট পার্টনারশিপ। জি। এই ধরনের প্রাইভেট পার্টনারশিপ টার্ম কি প্রজেক্ট, একটা টার্ম দেওয়া হয় যে তুমি প্রজেক্টটা করে যতদিন খাইয়া তুমি চলে যাবে। তো এইগুলো হইতে পারে। তখন এই যে তুমি বিউটি প্রজেক্ট দিবা, তখন তোমার কন্ডিশন বলি কি, কত বছরের জন্য দিবা? সে চাবে বেশি বছর ধরে খাইবার না, তুমি চাইবা কম বছর জন্য, কম সময়ের মধ্যে সে ছেড়ে চলে যান। সে দিব না আমি যতদিন খাই পেতে পারি। এই জিনিসগুলি কিভাবে দিবা এগুলি তোমাদের জানতে হবে। আর আমরা মেইনলি প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে পারি। ওকে, টেকনিক্স, বিভিন্ন প্রজেক্টের সিলেকশনের জন্য কি টেকনিক্স হয়, ইভালুয়েশনের জন্য, এগুলো আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে দেখবো কিভাবে করা হয়। প্রজেক্ট শিডিউলিং এর জন্য এই যে বার চার্ট পড়াচ্ছে, এই যে সিপিএম পড়াচ্ছে, যেটা আশিক স্যার পড়াচ্ছে, আমরা এগুলো পড়াবো। কস্ট বেনিফিট অ্যানালাইসিস গুলো পড়াবো, এই যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস গুলো পড়াবো। সিলেকশন টেকনিক, ইভালুয়েশন, মনিটরিং করার জন্য কি কি টুলস আছে, এগুলো তোমরা নিজেরা ভবিষ্যতে দেখে নিবা। প্রজেক্ট মনিটর করবা কেমনে, যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন, কতটুকু ফাইন্যান্সিয়াল প্রগ্রেস হয়েছে, কতটুকু ফিজিক্যাল প্রগ্রেস হয়েছে, আছে না? যে 5 বছরের প্রজেক্ট 3 বছর গেছে, ফিজিক্যাল কতটুকু প্রজেক্ট হলো, এটা তুমি একটা ডায়াগ্রাম করে শো করবা।
এগুলো তোমার অনলাইনে দেখবা, তুমি নানান জায়গায় দেখবা, আমরা একটু ডিটেল পড়াচ্ছি না এখানে। আবার এট দ্য সেম টাইম এটা ফাইন্যান্সিয়াল প্রগ্রেসটা কি হলো, যে যতটুকু কাজ করছে তার চেয়ে বেশি টাকা দিচ্ছ না কম টাকা দিচ্ছ, নাকি কি হচ্ছে, বা কতটুকু খরচ করার কথা ছিল কতটুকু করতে পারি নাই, এইগুলো মনিটরিং প্রজেক্ট টুলস। তাহলে সেখান থেকে তোমাকে নিজের ডিসিশন মেকিং এর জন্য পরিবর্তন আনতে হতে পারে। টিম, এই বড় ইম্পর্টেন্ট দিন আজকে শিখে নাও। কনস্ট্রাকশন টিম কাকে বলা হয়? ওনার, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর। দি ওনার, এটা ডব্লিউটা বড় হাতের হবে, ওটা বড় হাতের হবে, বুঝছো? জি স্যার। ওনার বা অথরিটি, এজেন্সি যেটা বলছি, এজেন্সি অর্গানাইজেশন, ঠিক আছে? জি। তার পক্ষে যে কাজটা করে তাকে বলা হয় ইঞ্জিনিয়ার। এখানে ইঞ্জিনিয়ার বলা হচ্ছে, এখানে তুমি একটা ইঞ্জিনিয়ার না, এটা টিম, প্রজেক্টের টিমকে এখানে দি ইঞ্জিনিয়ার বলা হয়, হু সুপারভাইজ, উই আর টিমস। আর তা কি পার্টি থাকে? কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর। অর্থাৎ সিম্পল ভাবে বলতে পারি দুইটা পার্টি। দুই পার্টি বলতে কাকে কাকে বলবো? ওনার, ইঞ্জিনিয়ার। দি না, দি ওনার, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর। ও দি ওনার, দি ইঞ্জিনিয়ার, দি কন্ট্রাক্টর। দি কন্ট্রাক্টর। কারণ ইঞ্জিনিয়ার তো ওনারের পক্ষে কাজ করছে। জি জি। তাহলে আমরা সিম্পল ভাবে দুইটা পার্টি বলবো আমরা, দি ইঞ্জিনিয়ার এন্ড দি কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর। দি ইঞ্জিনিয়ারের যে চিফ সে হলো প্রজেক্ট ম্যানেজার, সেই লিডার। তুমি এখানে এই লিডারশিপ ফাংশনটাই আমরা তৈরি করার জন্য এই কোর্স করাচ্ছি, বুঝতেছো? জি। দি এই যে ডেফিনিশন গুলো পড়ে, এখানে ডেফিনিশন, এটা বানান ভুল আছে, এটা বানান ঠিক করে নিও। ডেফিনিশন, বানান ঠিক করবা, ঠিক করে নিবা। Definition, definitions. The project management, construction management is a cost, quality, time. Site management, machine, labor, materials, state. এইগুলো তোমরা, আর এই দুইটা মিলে এইগুলো প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই রিলেশনশিপটা ভালো করে ইম্পর্টেন্ট। দেখো এই প্রজেক্ট ম্যানেজমেন্টের কয়টা কম্পোনেন্ট? দুইটা কম্পোনেন্ট। বলো। কনস্ট্রাকশন সাইট, দুইটা কম্পোনেন্ট। হ্যাঁ, এখন কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে কি থাকে? কোয়ালিটি, প্রোগ্রামিং, কস্ট। গুড। আর সাইটে? সাইটে মেশিন, সেফটি, এনভায়রনমেন্ট এন্ড আদার্স। আবার কোয়ালিটি ম্যানেজমেন্টে কি থাকে? কোয়ালিটি কন্ট্রোল, ডাইমেনশন কন্ট্রোল, ডাইমেনশন কন্ট্রোল, মেজারমেন্ট। এই মেজারমেন্ট দিয়ে এইগুলো আসল জিনিস। মেজারমেন্ট বুক থাকে না অনেকে, তোমরা জানো নাম শুনছো মেজারমেন্ট বুক? নাম শুনছো কেউ? এমবি সরকারি প্রতিষ্ঠানে কেউ চাকরি করে কেন? পরে তো আমাদের এখানে একজন আছে তো স্যার। জি স্যার, আছি স্যার। কেডা? আমি আব্দুল মোমিন। কোন জায়গায় চাকরি করো? স্যার, ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন। ও, টেকনিক্যাল এডুকেশন। তাহলে এখানে কনস্ট্রাকশন নাই বুঝো কি? কনস্ট্রাকশন আছে? স্যার আমাদের অনেক প্রজেক্ট আছে, বাট আমাদের সাইট ওয়ার্ক নেই আমার। সাইট ওয়ার্ক সেজন্য তুমি পারবা না। ডাইমেনশন মেজারমেন্ট, রেকর্ডিং, এইটা হলো আসল জিনিস। 300 কিলোমিটার রাস্তা বানাইবা, 1 কিলোমিটার লং একটা ব্রিজ বানাইবা, তাহলে এইটার মেজারমেন্ট, কত কোয়ান্টিটি বিটুমেন লাগছে, কত কোয়ান্টিটি সিমেন্ট লাগতেছে, কত কোয়ান্টিটি, কত মিলিয়ন টন বা কত টন রেইনফোর্সমেন্ট লাগবে, সব কিছু এখানে মেজারমেন্ট থাকবে। ডাইমেনশন, যদি পেভমেন্ট হয় কত ফিট, কত ডাইমেনশন, কত থিকনেস, কোন লেয়ারে কত থিকনেস, সাবগ্রেড, সাব বেস, বেস, সারফেস, এগুলো সব ডিটেইল মেজারমেন্ট থাকবে। এবং যার উপর বেস করে কি হবে? বিলিং হবে। এবং এইগুলো আসল ক্রিটিক্যাল। এই মেজারমেন্ট ঠিক না থাকলে তোমার কোয়ালিটি শেষ হয়ে যাবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, এখানে কতগুলি শীট আছে আমার ওখানে, ওই বইয়ের মধ্যে থাকতে পারবা, তুমি দেখবা, এটা ডিটেল করবা। এই প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আমরা এখন ডিল করছি। এই প্রজেক্ট ম্যানেজমেন্টের 3টা কম্পোনেন্ট থাকে, বলো। ম্যানেজিং দ্য ওয়ার্ক, ম্যানেজিং দ্য স্টাফ, ম্যানেজিং দ্য oneself. oneself মানে কি? নিজের সেলফ। কতক্ষণ আগে পড়াইছি না সেলফ ম্যানেজমেন্ট? জি স্যার। তাহলে নিজেকে ম্যানেজ করবা, আর কাকে ম্যানেজ করবা? স্টাফ, স্টাফ, ওয়ার্কার, লেবার, এমপ্লয়ি, সব।
জি আরেকটা কি এবং ওয়ার্ককে ম্যানেজ করা। এগুলো কাজের কার্যক্রম অ্যাক্টিভিটিস। এখানে ম্যাটেরিয়াল আছে, প্রসেস আছে, প্রগ্রেস আছে, ইকুইপমেন্ট আছে, সব এখানে। তাহলে কাজ সংক্রান্ত পুরো টোটাল অপারেশনাল প্রসেস এই তিনটা জিনিস করবা। এই তিনটা জিনিসের একটু ডেসক্রিপশন আমি অল্প অল্প দিয়ে দিছি, এগুলো একটু খেয়াল করে পড়বা। এবং বইটা দরকার হবে, আমরা খেয়াল করবো। এই যে ইনফরমেশন কেন দরকার হবে এগুলো ভালো করে পড়বো। ইনফরমেশন কি? রেকর্ডিং। তোমাকে যে আজকে বললাম যে প্রত্যেকদিন রেকর্ড করবা ক্লাসে, বলছি না খাতা রাখবা? জি স্যার বলছেন। খাতা রাখতেছো? জি স্যার, নোট করতেছি আমরা। ডেট দিয়ে দিয়ে খাতা রাখবা, প্রত্যেকটা কথাবার্তা কি লিখবা করছি রেকর্ডিং। এটা হলো ইনফরমেশন প্রজেক্টের ব্যাপারে। এই জন্য আমরা আরো পড়াবো ডিটেল, সাইটে যখন পড়াবো সাইট ডায়েরি, সাইটে রেকর্ডিং থাকবে। কতক্ষণ আগে পড়ালাম এমবি মেজারমেন্ট বুক, রেকর্ডিং থাকবে সমস্ত কিছু। এখন যদি পদ্মা ব্রিজের জন্য ইনফরমেশন দিয়ে চায় প্রধানমন্ত্রী যে এই পদ্মা ব্রিজ এরিয়া দাও, স্ট্যাটাস বলো, তাহলে কে দিবে? প্রধানমন্ত্রী প্রজেক্ট ওই পদ্মা ব্রিজের প্রজেক্ট ম্যানেজারের কাছে। প্রধানমন্ত্রী কার কাছে যাবে? প্রজেক্ট প্রধানমন্ত্রী চাইবে স্যার মন্ত্রীর থেকে। মন্ত্রীর কাছে। তো মন্ত্রী তখন ইমিডিয়েটলি রাত্রি করে লাগাও, কার কাছে লাগাইবো? সচিব বাকি প্রজেক্ট ডাইরেক্টর লাগাও, আমাকে 10 মিনিটের ভিতরে বলতে হবে প্রধানমন্ত্রী জানতে চাইছে। তাহলে প্রধানমন্ত্রী কি জানতে চাইছে? জানতে চাইবো কয়টা স্প্যান হয়েছে, কি লেনদেন হয়েছে, এগুলি প্রধানমন্ত্রী জানতে চাচ্ছে। কতটুকু প্রগ্রেস হয়েছে, এই যে বললাম কত পার্সেন্ট কাজ হয়েছে, কতটুকু টাকা খরচ হয়েছে, কি রকম হচ্ছে, আর কতদিন লাগবে জিনিস। তাহলে এর কোত্থেকে আসবে? ওই সাইটের থেকে, ইনফরমেশন থেকে। বুঝতেছো তুমি? জি স্যার। এই ইনফরমেশন এই জন্য খুব দরকার। ইনফরমেশন অ্যাভেলেবল কুইকলি, কুইকলি ফর বেটার ইনফরমেশন এস্টাবলিশড। করে এই ইনফরমেশন কেমনে তোমরা রাখবা, কতটুকু রাখবা, কাকে সিস্টেম বানাইবা তুমি, এই যে উপর থেকে নিচে রিপোর্টিং করার জন্য। যত নিচে দেবা তত ডিটেইল ইনফরমেশন থাকবে, আর যত উপরে উঠবে তত কি কম না বেশি আইবে ইনফরমেশন? বেশি আসবে স্যার। উপরে আইবে বেশি আইবো না কম আইবো? বেশি। উপরে বেশি আইবো। প্রধানমন্ত্রী কম আসবে, নিচে থেকে কম আসবে স্যার। বেশি আসবে। প্রধানমন্ত্রীর কাছে তিনটা শব্দ যাইবো, আর নিচে যাইবো সব ডিটেইলস থাকবে। জি স্যার, উপরে সামারি যাবে জাস্ট। এই যে এইটাই পড়বা, এখানে করে দেখবা কি জিনিস সামারি যাবে। কস্ট ভেরি ইম্পর্টেন্ট। কস্ট তুমি ঠিক বাবা, এটাকে প্ল্যানিং টুল হিসেবে কাজে লাগে, কন্ট্রোল টুল হিসেবে কাজে লাগে, এটা মোটিভেশন টুল হিসেবে কাজে লাগে। বুঝতেছ? এইগুলি আমি এখন এই অল্প অল্প পড়া দিয়েছি, এগুলি কিন্তু তোমার বইয়ের মধ্যে ডিটেলস আছে। আমি যদি পরীক্ষা দিব না হয়তো, হাউ কস্ট ক্যান বি এ মোটিভেটিং টুল ফর প্রজেক্ট ম্যানেজার। মোটিভেটিং টুল করে তুমি এই কস্ট, তুমি একটা পাওয়ার প্ল্যান্ট আনছো, কি মিক্সিং প্ল্যান্ট আনছো, মনে করো সিমেন্ট কি কনক্রিট মিক্স প্ল্যান্ট বা বিটুমিনের মিক্স প্ল্যান্ট, 200 টন পার আওয়ার ক্যাপাসিটি। এখন তুমি যদি এইটাকে যদি টাকা দিয়ে ইউজ করতে হয় তাহলে তুমি একরকম ইউজ করবা, আর যদি এটাকে ইউজ করতে গেলে কোনো টাকা না লাগে তাহলে আরেক রকম ইউজ করবা না? জি স্যার। জি স্যার। যদি কয় এটা প্রতি ঘন্টা তোমার এত টাকা দিতে হবে, তখন তুমি কি করবা? একটু চিন্তা ভাবনা হিসাব নিকাশ করে ইউজ করব। এটা তখন মনে করো যতটুকু পারি এটা থেকে আউটকাম নিয়ে নিই, তাই তো করবা? জি স্যার। যদি কয় না এটা তোমার দেম না খুশি আমি ইউজ করব, তখন কি করবা? যা খুশি হোক। এই জন্য বলছে এটা মোটিভেশন টুল। এই যে জিনিসটা কস্টের মোটিভেশন টুল। তারপর বলছে প্রজেক্ট সম্বন্ধে আরো বলছে, প্রিপারেশনের জন্য বলছে টেক টাইম, খুব সিরিয়াসলি দেখো, এক্সামিন করো, যাতে কারেক্ট প্রজেক্টে যায়। টাইম টু প্রিপেয়ার প্রজেক্ট, আমরা করবো প্রজেক্ট প্রিপারেশন কিভাবে। আদারওয়াইজ কোয়ান্টিটি উল্টা হতে পারে, বেশি হতে পারে, রং হতে পারে, খুব এর থেকে কস্ট ইনক্রিজ হতে পারে, এবং অনেক সময় প্রজেক্ট বন্ধ হয়ে যেতে পারে। আবার অনেক সময় তাড়াহুড়া করলে ডিজাইনও ফল্টি হতে পারে। অনেক ডিজাইন ফল্টি হয়েছে না অনেক সময় আমাদের প্রজেক্টে? ফ্লাইওভার উপরে দেয় সিগন্যাল দিছো কি লিখি, তার মানে ফ্লাইওভারে কোন সিগন্যাল থাকে উপরে, তা ফ্লাইওভার দিলাম কেন? জি স্যার। তার মানে সামথিং রং। ইয়েস স্যার। এই জন্য প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন খেয়াল করবা। এই যে বলছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন খুবই ইম্পর্টেন্ট। এই যে ইউজ ক্রিটিক্যাল পাথ, এই যে বলছে, এই যে ক্রিটিক্যাল পাথ, এই ক্রিটিক্যাল পাথটা খুব ইম্পর্টেন্ট। তোমার স্যার তোমাদেরকে শিখাবে যে প্রজেক্ট থেকে কিভাবে তুমি একটা অ্যাক্টিভিটির সাথে আরেকটা অ্যাক্টিভিটি, কোন অ্যাক্টিভিটির আগে কোন অ্যাক্টিভিটি পরে যাবে, এই সমস্ত লিঙ্ক তৈরি করার জন্য।
এই যে ক্রিটিক্যাল পাথ অ্যাপ্লাই করে আমি মিনিমাম টাইমে শেষ করতে পারবো, মিনিমাম কষ্ট শেষ করতে পারবো। মেইন পয়েন্টস আমাদের সামারি এগুলো রিপিট করছি আমি। স্টাফগুলিকে ইউজ করার জন্য সাবধান থাকবা। এই যে স্টাফগুলিকে আননেসেসারি যাবা না, শিফটি করবা না, কি বলে রোটেশন করাবা না যতটুকু সম্ভব। তাদের টাইমটাকে এফেক্টিভ ইউজ করার চেষ্টা করবা। আর নিজেরটাকে খেয়াল করবা, এই যে নিজে 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 এখানে টাইম ক্রিটিক্যাল অপারেশন সম্বন্ধে তোমার ধারণা থাকবে। টাইম ক্রিটিক্যাল অপারেশন, তুমি এমন জিনিস কতগুলো তোমার সামনে আসবে, এটা যদি ওই টাইমে না করো তাহলে তোমার চূড়ান্ত বিপদ। আর যদি ওই টাইমে তুমি করে ফেলো তাহলে তোমার অনেক সহজ হলো এবং অনেক চিপলি তুমি করতে পারো। এটা বলে টাইম ক্রিটিক্যাল অপারেশন। এক্সাম্পল বলো, টাইম ক্রিটিক্যাল অপারেশন। মনে করো আবার তোমার একটা কথা এক্সাম্পল বলি, তোমার একটা মেজর হাইওয়ে, প্রথম প্রথম কি হয়, নষ্ট হইলে প্রথমে একটু ক্র্যাক দেখা দেয় নাকি? জি স্যার। একটু ক্র্যাক দেখা হয়, একটা পাথর উঠে দেয়, হয় নাকি? জি স্যার। আস্তে আস্তে এটার ভিতরে না সাথে সাথে ঠিক না করলে এই ক্র্যাকটা কি হয়, আর বড় হয়, ক্র্যাকটা বড় হয়, গর্তটা কি হয়, বড় হয় স্যার। তারপরে আর কিছুদিন গেলে পরে আর কি হয়, পরে ভেঙে যায়, ভেঙে পড়ে যায়। তারপরে রাস্তা আমাদের মধ্যে এত ধান ক্ষেত লাগায় না? জি স্যার। তার মানে এই যে তুমি সময় নষ্ট করলা। প্রথম যদি তুমি এই পেভমেন্ট ডিজাইন পড়াইছে, পেভমেন্ট মেইনটেনেন্স পড়াইছে, জি স্যার পেভমেন্ট ডিজাইন পড়াইছে। এই যে ডিজাইন ফল্ট হয় না, মেইনটেনেন্স কনস্ট্রাকশন ফল্ট মেইনটেনেন্স পড়াইছে, কে পড়ায়? জি স্যার পড়াইছে স্যার। স্যার ওটা সানাউল্লাহ শামীম স্যার পড়াইছিল। এই মেইনটেনেন্স গুলো ভালো করে পড়বা। যেমন এটাই বলছি, তোমার যদি ওই সময় যদি অল্প সময়ে যদি তুমি করতে পারতা, সামান্য একটু মিক্স ভিটামিন মিক্স বা ভিটামিনাস পেভিং মিক্স কিছু এগ্রিগেট দিয়ে মিশিয়ে তুমি এটাকে রোলিং করে দিলে পেভমেন্টটা ঠিক থাকতো, শক্তি ঠিক থাকতো। যেহেতু তুমি করলা না, সময় যাচ্ছে যাচ্ছে, এখন অনেক এক্সাম্পল আছে, ড্যাম ডোম সবই আছে, এরকম ব্রিজ, আলটিমেটলি রাস্তা পুরোটা ভেঙে গেছে। তার মানে এখন কি মেজর মেজর রিকনস্ট্রাকশন শুরু হয়েছে। তার মানে এখন হাজার হাজার কোটি টাকা লাগতেছে, তাই তো লাগতেছে নাকি? টাইম ডিপেন্ডেন্ট, টাইম ক্রিটিক্যাল। যে টাইম ইজ টু বি অ্যালার্ট, তোমাকে অ্যালার্ট থাকতে হবে। টাইম ক্রিটিক্যাল অপারেশনস এন্ড ওয়ার্কস, যে অল্প সময়ের মধ্যে ওই সময় যদি তুমি দায়িত্ব করো, তুমি অনেক অল্প সময় অল্প অল্প খরচে কাজটা করতে পারবে। আর যদি তুমি এটা খেয়াল না রাখো, তোমার উপরে সাংঘাতিক বোঝা হয়ে দাঁড়াবে। এটি বলতে টাইম ক্রিটিক্যাল অপারেশন। এটা নিজেকে ম্যানেজ করার জন্য একটা বড় 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 অপশন কিন্তু সিপি ইউজ করবা, এগুলো তোমার খেয়াল করবা। কনস্ট্রাকশন সুপারভিশন, এটা একটা চার্ট আছে, খুবই ইম্পর্টেন্ট। আমরা কতক্ষণ আগে বললাম সাইট সুপারভিশন করছি না? এই সাইটের যে সুপারভাইজার থাকে তার নাম কি? সাইট ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এটা এখন সাইট ইঞ্জিনিয়ার নাম, আবার কেউ বলছে সাইট সুপারভাইজার। সুপারভাইজার হলে এগুলি খুব ব্যাড নাম, এই জন্য এটা ইম্পর্টেন্ট বাড়ানোর জন্য নাম দিছে কি? রেসিডেন্ট ইঞ্জিনিয়ার। হ্যাঁ, রেসিডেন্ট ইঞ্জিনিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সে পুরা চিফ ওখানকার রেসিডেন্টের জন্য। তার কথা বলতে কি বলছে, ডেলিগেশন অফ পাওয়ার এন্ড অল রুটিন মেটার্স, ডেলিগেশন অথরিটি কি, সবগুলো এখানে বলা আছে। তোমার কি পাওয়ার টাওয়ার সব দেওয়া আছে, ক্লিয়ার স্ট্রাকচার প্ল্যান, কতগুলি স্টাফ নিবা, কি নিবা না, সবগুলো বলা আছে। এখানে একটা বড় একটা এস্টিমেশন দেওয়া আছে কতগুলি স্টাফ থাকবে। এই জিনিসটা তুমি না রেখো, এটা কি লিখছি ভালো প্রজেক্ট না, এস্টিমেটিং সুপারভিশন স্টাফিং ডেভেলপিং কান্ট্রিজ। এটা কিন্তু কোনো টেক্সট বই পাইবে না, এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা গাইডলাইন গাইড বই বাড়িছে যে এক্সপেরিয়েন্স ডেভেলপিং কান্ট্রিজে, পার্টিকুলারলি আফ্রিকা এশিয়াতে যে টাকা পয়সাগুলি খরচ করে ওয়ার্ল্ড ব্যাংক মেজর টাকাগুলি খরচ করছে কনস্ট্রাকশন প্রজেক্টে, তার থেকে এটা এস্টিমেট করে বার করছে যে কত বড় প্রজেক্টে কত লোক লাগবে, দ্য নাম্বার অফ তোমার সুপারভিশন স্টাফ,
কোন প্রজেক্টের জন্য কত লোক তোমাকে জানতে হবে, না তুমি কেমনে তুমি প্রজেক্ট শুরু করবা রাফ। এই জন্য একটা তারা একটা রাফ গাইডেন্স সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখো এটাকে। আমি যদি তোমাকে এখন বলি তোমার আমি 100 কোটি টাকা প্রজেক্ট দিলাম, সাইক্লোন কি বলে রাস্তাঘাট বা সাইক্লোনের যে সমস্ত কালভার্টগুলি নষ্ট হয়ে গেছে এই কাজ দক্ষিণবঙ্গে, এই সমস্ত কালভার্ট ঠিক করার জন্য তোমাকে আমি 200 কোটি টাকা প্রজেক্ট দিলাম, তোমাকে প্রজেক্ট লিডার বানা দিলাম, কি প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার, জি স্যার, বা সাইট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট লিডার, প্রজেক্ট ডিরেক্টর বানাইছি। এখন তুমি আমার কইবা তোমার কত কোটি লোক লাগবে, পারবা? তোমাকে যদি তুমি প্রথমে কইবা আমার স্যার 10 টাকাই লাগবে, এটা কইবা পট পড়াইয়া গাড়ি লাগবে আগে, কিন্তু কত লোক লাগবে এটা তো কইতে পারতেছ না। তাহলে তুমি কি জানা কি নিয়ে কাজটা টানবা, তুমি অর্গানাইজেশন স্ট্রাকচারটা কি হবে, অর্গানোগ্রামটা কি হবে, এইটা হলো এই জিনিসটা। তাহলে এখানে একটা গাইডলাইন দেওয়া আছে যে দেখো নাম্বার অফ কি লেখছে এখানে, নাম্বার অফ স্টাফ পার ইউএস ডলার মিলিয়ন অ্যানুয়াল প্রোডাকশন। কি হইলো প্রতি বছর $1 মিলিয়ন যদি খরচ করো, $1 মিলিয়ন কাজ যদি করো এক বছরে, $1 মিলিয়ন কাজ এক বছরে করতে গেলে এই কতগুলি ক্যাটাগরির লোক লাগবে বলছে এখানে, ইঞ্জিনিয়ার্স, টেকনিশিয়ানস, সাব প্রফেশনালস। সাধারণ হ্যাঁ ওই এমবি আর কি, সাধারণ লোয়ার লেভেলের লেবার বা এমবি। তাহলে এই 3 ক্যাটাগরির লোক তোমাকে খুঁজে বার করতে হবে। এই 3 ক্যাটাগরির লোক ছাড়া কি প্রজেক্ট শেষ করতে পারবা? না স্যার, না স্যার। রাফলি তার এটা ডিপেন্ড করতেছে কমপ্লেক্সিটি প্রজেক্টের, প্রজেক্টটা যদি সিম্পল কিনা, এভারেজ প্রজেক্ট কিনা, বা অ্যাবাভ এভারেজ কিনা, না কমপ্লেক্স প্রজেক্ট না ভেরি কমপ্লেক্স প্রজেক্ট। আমি তোমাকে কি বলছি করতে? কমপ্লেক্স প্রজেক্ট না তোমাকে কি বলছি? সাইক্লোন সেন্টার না, ব্রিজ কালভার্ট, ব্রিজ কালভার্ট লোকাল এরিয়াতে যেগুলো লোকাল তাহলে এরিয়া। এটা কি সিম্পল কাজ? কমপ্লেক্স স্যার, এভারেজ ক্লাস না স্যার, কমপ্লেক্স হবে স্যার, কমপ্লেক্স, ভেরি কমপ্লেক্স না, কমপ্লেক্স, কমপ্লেক্স হবে, কমপ্লেক্স বা এভারেজ কমপ্লেক্স। এভারেজ ভেরি কমপ্লেক্স প্রজেক্ট কোনটা? পদ্মা ব্রিজ, মেট্রো রেল। মেট্রো রেল। তাইলে এই ক্যাটাগরি মনে করো তুমি এভারেজ কাজই করো বা কমপ্লেক্সে ধরো, মনে করো এভারেজ হইলাম, তাইলে ইঞ্জিনিয়ার লাগবে বছরে কয়টা ইঞ্জিনিয়ার লাগবে? 0.25 পার মিলিয়ন ডলার। হ্যাঁ, এই $1 মিলিয়ন কত 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 কোটি টাকা খরচ হয়েছে বলো? 1 মিলিয়ন 10 লক্ষ। 1 মিলিয়ন মিলিয়ন কত টাকা? 10 লক্ষ। 10 লাখ স্যার, 2,50,000, 2,50,000 ও ইঞ্জিনিয়ারে। $1 মিলিয়ন কত টাকা? ও $1 মিলিয়ন হচ্ছে স্যার, স্যার 10 লাখ টাকা। 10 লক্ষ টাকা স্যার, 10 লক্ষ টাকা না স্যার, 10 লক্ষ টাকা স্যার, 80 লক্ষ টাকার মতো হবে স্যার, 80 লক্ষ মনে হয়। $1 মিলিয়ন $1 মিলিয়ন কত টাকা? 82 লাখ। ধরো 80-90 টাকা করে ধরো, 80 লক্ষ। 80 লক্ষ টাকা, 80 লক্ষ। ভালো করে বুঝে কও। 800 হবে নাকি স্যার? 800 লক্ষ স্যার 1 কোটি টাকা স্যার। কি 10 into 80 800 লাখ, 800 লাখ স্যার, 800 লক্ষ হচ্ছে স্যার, 800 লক্ষ, 8 কোটি স্যার, 8 কোটি আর কি। 8 কোটি। এতক্ষণ লাগছে করতে। 8 কোটি টাকা কাজ যদি এক বছরে করো তাহলে পয়েন্ট কাজটা এভারেজ কত লোক লাগবে ইঞ্জিনিয়ার? 0.25 ইঞ্জিনিয়ার মানে কি এক বছরে 4 ভাগের না 3 মাস স্যার, 3 মাস। গুড বয়। এই 0.25 মানে এটা ম্যান মান্থ নিব তখন আমরা, এক বছরে 12 মাস, তাহলে 12 মাসের 4 ভাগের 1 ভাগ 3 মান্থ। তাহলে 3 ম্যান মান্থস অফ কি লাগবে ইঞ্জিনিয়ার, তাই তো? জি স্যার 1 ম্যান পার মান্থ, পার 3 মান্থ। 1 ম্যান ইয়ার তো এটা এক বছর তো 1 ম্যান ইয়ার 1 ম্যান 0.25 কে যখন কনভার্ট একটা বছরে 0.25 ম্যান ইয়ার, তার মানে 0.25 ম্যান ইয়ার হলে কত ম্যান মান্থ হয় স্যার? 1 ম্যান পার 3 মান্থ।
ওই তো 3 ম্যান মান্থ ছিল, ওটাই তো ঠিক আছে? জি 3 মাস নাকি? জি স্যার। হ্যাঁ 3 ম্যান মান্থ। আর যদি আরো কম হতো তাহলে ম্যান ডেজ, ম্যান উইক, এইরকম ভাবে হিসাব করো। ম্যান আওয়ার আরো কম হলে জি এইভাবে হিসাব করতে হবে। ডেফিনেশন মানুষের, ইঞ্জিনিয়ার বা যে কোনো ম্যান মান্থ, আমার তোমার সময় হিসাব করবে কেমন? ম্যান মান্থ, ম্যান ইয়ার, ম্যান ডেজ, ম্যান উইক, এইভাবে তৈরি করবে। টেকনিশিয়ানদের তাহলে এই রেশিওটা মোটামুটি খেয়াল রাখবে, এত লোক লাগবে। কমপ্লেক্স হলে এইরকম লাগবে ইঞ্জিনিয়ার। তার মানে যতই কমপ্লেক্স বাড়তে ইঞ্জিনিয়ার সংখ্যা বাড়তেছে না, জি এটাও বাড়তেছে। আপনি খেয়াল রাখবেন। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, কত $50 মিলিয়ন প্রজেক্ট লাগবে 2.5 বছর, তাহলে কত ম্যানুয়াল লাগবে, কত নাম্বার অফ স্টাফ রিকোয়ারমেন্ট, এরকম পরীক্ষা থাকবে। তোমার প্রশ্ন এই যে এখানে একটা বড় প্রজেক্ট দিয়ে দিছি, এক্সাম্পল দিয়ে দিছি, খেয়াল আছে? জি স্যার। এই যে কতটুকু ইঞ্জিনিয়ার লাগবে, কতটুকু টেকনিশিয়ান লাগবে, কতটুকু সাব প্রফেশনাল লাগবে। আমরা এটা খেয়াল করবো, এগুলো কিন্তু পরীক্ষা থাকবে, এই ধরনের প্রশ্ন মনে রাখছো, বুঝছো? জি স্যার। জি স্যার। ইম্পর্টেন্ট কনস্ট্রাকশনের জন্য। তুমি ইঞ্জিনিয়ার, তুমি লিডার, তোমাকে বলতে হবে কত ইঞ্জিনিয়ার লাগবে, কত টাকা কাজের জন্য, কতটুকুর জন্য, কত বছর করবা, কি লেনদেন, এগুলো খেয়াল করবো। আমরা একটু শেষ করে দিচ্ছি। আর লাস্টে এই সুপারভিশন কেমন অর্গানাইজ করবা দেওয়া আছে। সাইট সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এগুলি বললাম। সাইট সুপারভিশন পয়েন্ট নাম্বার নেক্সট ক্লাসে কিন্তু পরীক্ষা হবে ম্যানেজমেন্টের উপরে। নেক্সট ক্লাসে 10 মিনিটে পরীক্ষা হবে কিসের উপরে? ম্যানেজমেন্টের উপরে। ওই যে কাল আজকে যেটা শেষ করলাম, ওই চ্যাপ্টার, ওই কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট না, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট হলো পরের ক্লাসে। স্যার ডেলিগেশন কমপ্লিট পুরো ম্যানেজমেন্টের শীট। স্যার আমাদেরকে পরীক্ষা হবে না স্যার? পাবেল খান, ইউনুস আলী, তোমাদের আজকে হবে। এই যে এখন দিচ্ছে 10 মিনিটের জন্য দিয়ে যাচ্ছি, শেষ করতেছি দাঁড়াও। জি স্যার। এবং আগামী সপ্তাহে তোমাদের সবার পরীক্ষা হবে। তোমরা তো গতটা দিচ্ছ, ইউনুস আলীরা গতটা পরীক্ষা দিচ্ছ আজকে। জি স্যার। আগামী সপ্তাহে আবার ওই 10 মিনিট করে তৈরি করে আনবা। কি দিব? কিসের উপরে? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের উপরে। টোটাল ম্যানেজমেন্ট সিলেবাসের উপরে। কমন জেনারেল ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা দিব পরেরটা। আমরা প্রত্যেক অল্টারনেট উইকে দেওয়ার চেষ্টা করব, বা আরো 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 তাড়াতাড়ি করে দেবো, যাতে আমাদের অ্যাসেসমেন্টটা মোটামুটি হাতে আসে পড়ে। পরীক্ষা টরীক্ষা কি হবে আমি জানি না এখনো তোমাদের কি হচ্ছে, বাট আমরা রেডি থাকতে। জি স্যার। এই ক্যারেক্টারিস্টিক্স, ওই যে সাইট সুপারভিশনের জন্য কতগুলি ভালো বৈশিষ্ট্য থাকতে হবে, এই যে এগুলি পড়বা। আমরা আগামী কালকে এখান থেকেই আমরা কি বলবো, এই যে প্রবলেম ইমপ্লিমেন্টেশন এখান থেকে পড়বো। দিয়া এখানে পড়বো, আবার লিনিয়ার প্রোগ্রামিং এর পড়বো। লিনিয়ার প্রোগ্রামিং এর শিখতে না, কন্ট্রাক্ট স্পেসিফিকেশন দিব। কন্ট্রাক্ট স্পেসিফিকেশন, বুঝছো? এই মাসুম। জি স্যার। কন্ট্রাক্ট স্পেসিফিকেশনের যেটা আমি আজকে বা কাল আগামী এই সপ্তাহে দিয়ে দেবো, একদম দিয়ে দেবো। আচ্ছা। এইটা শেষ করার পরে কন্ট্রাক্ট স্পেসিফিকেশন লেখা রাখো খাতায়। কন্ট্রাক্ট স্পেসিফিকেশন আরেকটা শীট দিব। তো আমরা এখানে শুরু করবো, লেখা রাখো কোথায়? দি প্রবলেম অফ প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, এখান থেকে শুরু করবো নেক্সট ক্লাস। ঠিক আছে স্যার। আজকে এই পর্যন্তই শেষ। তো এখন আমি সবার কাছে বলতে, তোমরা বাকিরা চলে যেতে পারো। যারা কতটা পরীক্ষা দেওয়া নাই, কয়জন আছো এরকম? আর আমি আছি 41। স্যার আমি আছি 57। যাই হোক, যে কজন আছো মাসুম খেয়াল রাখছো? আমি আছি 44। জি স্যার। স্যার আমি আছি স্যার, পাবেল খান স্যার। আজকে ম্যাক্সিমাম কতজন ছাত্র ছিল আমরা একটা টাইম? স্যার 47 স্যার। 47, এটা অ্যাটেনডেন্স দিয়ে রাখো। আমি প্রশ্নটা এখন লেখো সবাইকে, যারা যারা পরীক্ষা দিবা। এই যে ইউনুস, পাবেল 42, ফাহিম, রাস প্লাস, আর যারা নাকি দিতে পারো না তারা দিবা। আজকে জমা দিবা, এখন 10 মিনিট আমি বুঝে রয়েছি। যার যেটা করো লিখে রাখো, প্রশ্নটা নোট করো। রেডি? স্যার বল। জি স্যার। Why and how? স্যার আরেকবার। দুইটা শব্দ কইছি তাও পারলা না। নেট প্রবলেম। Why and how? ও আচ্ছা। Why and how?
why and how লেখছো Yes, sir. you would why and how you would manage civil engineering projects. বলো প্রশ্নটা পড়ো। Why and how you would manage civil engineering project? তুমি কেন এবং কিভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজ কি বুঝছো প্রশ্ন? কিভাবে এবং কেন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজ করব? ম্যানেজ করব। গুড। Why and how would you manage civil engineering project? প্রশ্ন লেখা উত্তর লেখো 10 মিনিট। টাইম দেখছো কয়টার সময়? এখন টাইম দেখো 10 মিনিট। 10 না 5:10 কেন 5:20 17 বাজে স্যার। আজকে সব আসতে তো সব আসতে 5:25 5:25 প্লিজ। আমরা তো প্রায় তো কত 2.5 ঘন্টা ক্লাস নিলাম। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। এক সিটিং এ বইয়া ক্লাস নিছো। আই এম ভেরি সরি, আমি খুব টায়ার্ড হয়ে গেছি। জি স্যার, আপনার অনেক কষ্ট হইতাছে ওকে স্যার। স্যার। হ্যাঁ আমার তো কষ্ট বেশি হইব, তোমাদের মতো দুজন মানুষ না আমি। ঠিক আছে, রেডি কথা কও সবাই। মাসুম তুমি ওইটা অ্যাটেন্ডেন্স ঠিক করে ফেলো। জি স্যার। আর এদের এগুলো নিয়ে সাথে সাথে আমার কাছে পাঠাই দাও আজকে। আচ্ছা স্যার। এদের ক্লাস এগুলো টাইম শুরু করছে কিন্তু তোমার কাউন্ট করো। স্যার আমরা কি জুম থেকে বের হয়ে যাব না এরকম অবস্থা লিখবো? না তোমরা জুম থেকে পরীক্ষা দিবে তো। ওকে স্যার। স্যার। জি স্যার আমাদের মিড পরীক্ষা কি মানে কিভাবে হতে পারে? এটা আমি জানি না তো, আগে তো কইতেছি আমি, এখন আমি কইতেছি তো না, মাত্র শুরু হয়েছে। স্যার এই অনলাইনে পরীক্ষা নিয়ে স্যার খুব টেনশন। এত টেনশন করার কোনো কারণ নাই, আমরা তো তোমাকে টেনশন দিতেছি এমনি। স্যার স্যার আমি স্যার ওই যে আপনাকে যে বলছিলাম স্যার টাকা জমা দিব, স্যার আমি টাকা জমা দিছি স্যার 22 তারিখে স্যার। আচ্ছা শুনো ভাই, তোমরা আমার ক্লাসের ছাত্রছাত্রী, তোমরা দয়া করে যদি আমি বলতেছি না টাকা পয়সা বলা আমার কষ্ট লাগে, লজ্জাও লাগে তোমাদের কাছে। তোমরা ইউনিভার্সিটিকে দিয়ে দাও, তোমাদের জন্য আগায় নিচ্ছি আমি, আগে বলছি যে যতটুকু পারো তা দিয়ে দাও। আমাদের উপর প্রেশার দিয়েছে তো একটু রিকোয়েস্ট করছি, প্রেশার না আমাদের কাছে, স্যার আপনারা একটু যদি সাইলেন্ট করেন। আপনারা স্যারের তো ছাত্র মানুষ, তার বুঝে সবাই তো সমস্যা আছে আমরা জানি, তোমাদের সমস্যা আছে, আমাদের সমস্যা আছে, সামাজিক সমস্যা আছে, রাষ্ট্রীয় সমস্যা হচ্ছে, সবাই এর ভিতর থেকে তোমাদের যেহেতু আমরা আগায় যাচ্ছি যতটুকু পারো দিয়ে দাও। ভেরি গুড, যা দিছো বাকিটাও দিলে পারো। স্যার আমি অর্ধেকের বেশি দিছি স্যার 22 তারিখে টাকা দিছি স্যার, কিন্তু এখনো স্যার আমার ইউকেএম এর ভিতরে বিলে স্যার টাকা জমা দেখাচ্ছে না তুমি স্যার। একটু হেডকে নোট করে দিও, তাহলে ঠিক করে দিবেন। জি স্যার, আমি স্যার কালকে অ্যাকাউন্টসে যে আলমগীর স্যার আছে ওনাকে কল দিয়েছিলাম, উনাকে একটা স্ক্রিনশট দিয়ে মেল করতে বলছিল স্যার। আমি স্যার ওনাকে মেইলও করছি, কিন্তু আজকেও স্যার জমা দেখাচ্ছে না স্যার। ও আজকে তো বন্ধ তো, শুক্রবার। আচ্ছা তুমি কালকে তুমি খোঁজ করো, তুমি মহিউদ্দিন কাছকে বলে দাও বা হেড করে বলে তোমার ঠিক করে নিবে, তুমি বলে দাও। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তোমাদের চিন্তার কোনো কারণে যতটুকু পারো পে টেক করে ফেললে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা ভালো। আর ছাত্র আনো, নতুন ছাত্র কই? ছাত্রটা তার মানে নতুন ছাত্রদেরকে নিয়ে এসো। স্যার একজন স্যার ভর্তি করাইছি তো স্যার অনলাইনে আমি। ওই কি ডে নাকি ইভিনিং এ? স্যার ইভিনিং এ স্যার। কবে? স্যার এই যে 2-3 দিন হইছে স্যার। গুড, ভর্তি করে ফেলো। আরে আর টাকা নিয়ে দাও, তুমি টাকা পাইবে 1000 টাকা সাথে সাথে। স্যার আমাদের লাস্ট সেমিস্টারের টাকাই তো দেয় না, এই সেমিস্টারের টাকা স্যার লাস্ট সেমিস্টারে স্যার অনেকজনকে ভর্তি করছি স্যার, ওই টাকা দেয় নাই স্যার। সব পাইবা, আমি না পেলে আমার কাছে কইবা, তুমি খালি রেকর্ড রাখবা। জি স্যার। জি স্যার। টাকা নিয়ে আসো, ভর্তি না হলে তো শোনো এখানে তোমাদের এটা সিস্টেম, এখানে তোমাকে না দিয়ে কেউ করবে না, তুমি ওখানে করে দিবা, তোমার রেফারেন্সের নাম লিখে রাখবে, বাস। দুইটা জিনিস করবা, যতটুকু পারো ফিক্সড দিয়ে আগে রাখো। আর ছাত্র আমাদের সত্য তোমাদের আমি ফ্র্যাঙ্কলি বলতেছি, আমরা আইবি এটা নিয়ে সবাই প্রশ্ন করে, আমি কই যে কোনো উত্তর দিও না। আমরা তো এক কথা বারবার ছেলেদেরকে আমি বলতেও চাই না, আমরা যতক্ষণ না দেওয়া করবো তখন করবো না। তবে একটা কথা বলে রাখতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করোনা ভাইরাস না হলে এতদিন তোমাদের সব অ্যাপ্লিকেশন কবে গেল ভিজিটও আইসে করতে পারবে। আইবিও বন্ধ, সবই বন্ধ, আমরা তবু চেষ্টা করছি 2 সপ্তাহের ভিতরে আমরা জমা দিয়ে দেবো।
আমরা এগুলি আলোচনা করতে চাই যতক্ষণ না পর্যন্ত আমাদের ততক্ষণ আমরা ডিসকাস করবো না। আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করো। স্যার আমাদের একটা স্যার অ্যাপ্লিকেশন গেছিল স্যার, ওই যে আমাদের যে মানে ল্যাব ব্যবহার করতেছি না, ট্রান্সপোর্ট ব্যবহার করতেছি না, এটা নিয়ে আলোচনা হচ্ছে বোধহয় অথরিটির উপর। ভালো করছো তোমরা তোমাদের এর মাধ্যমে কোঅর্ডিনেটের মাধ্যমে জিনিসগুলি প্রক্টরের মাধ্যমে তোমরা এগুলি করো, কোনো অসুবিধা নেই। তোমাদের যা সমস্যা তোমরা প্রপার অথরিটির কাছে জানাবে, বুঝছো? আমি বলছি কাকে কাকে হেড এবং প্রক্টর। স্যার ওনাদের সাথে কথা হয়েছে সম্ভবত স্যার এটা নিয়ে মনে হয় 29 তারিখে মিটিং কল করবে। তা জানি না, আমি তোমাদের কোনো প্রমিস করতে চাই না, আননেসেসারি আমাদের টিম। আমি কোনো কথা বললে কিন্তু তোমরা আমার এটাকে অনেক কিছু মনে করে নেবে, এই জন্য আমি সহজে কথা বলি। যদি স্যার মিটিং হয় তাহলে স্যার আপনি যদি একটু আমাদের হ্যাঁ আমরা তো ছাত্র পক্ষে সব জি স্যার আমি বলতেছি তোমাদের যে কোনো সমস্যা ফ্রেন্ডলি হেড যে কোঅর্ডিনেটর এবং প্রক্টর তিনজনকে বলবো, কোনো অসুবিধা নেই। স্যার ওনাদেরকে স্যার মেল করা হয়েছে, অ্যাপ্লিকেশন আকারে দেওয়া হয়েছে। কোনো অসুবিধা নাই। আমি জানি না এটা কি আলোচনা হয়তো আমি শুনছি হতে পারে, দেখা যাক কি একটা হয়। এটা তো অবশ্যই একটা কিছু করবে না দেখি, এটা তোমাদের আমি আননেসেসারি কিছু কমেন্ট করলে বিপদ হবে। আমরা চেষ্টা করবো তোমরা তোমাদের পয়েন্টগুলো তোমরা প্রপার অথরিটিকে জানাতে পারবে। জি স্যার আমাদের প্রক্টর স্যারের কাছে দেওয়া হয়েছে, মহিউদ্দিন স্যারের কাছে দেওয়া হয়েছে, হেড ম্যাডামের কাছে দেওয়া হয়েছে। এই কাজটা করলাম যে তোমরা তোমাদের ইউনিভার্সিটিকে বড় করো, ছাত্র নিয়ে আসো, আইবি ব্যাপারে চেষ্টা করবো আমরা সবাই করবো, তোমাদের মর্যাদা পারে। আমার কোনো অসুবিধা নাই, আমি তো এখানে আইসি টিচার হিসেবে, সুতরাং তোমাদের জন্য ইউনিভার্সিটি ভালোর জন্য যতটুকু আমি চেষ্টা করতেছি আমার লাইফ দিয়ে চেষ্টা করি।